হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক এগেন টু ইউর চ্যানেল ওয়াক উইথ মি। ফ্রেন্ডস, আজকে আমরা টেক্সট সিরিজের ক্লাস নাম্বার 5 নিয়ে চলে এসেছি। শি স্টুপস টু কঙ্কার পড়ছিলাম আমরা, আজকে হবে এর পার্ট 4, অ্যাক্ট 1 সিন 1। মিসেস হার্টক্যাসল তিনি বলছেন টনি, হোয়ার আর ইউ গোয়িং। এখান থেকে শুরু হবে আজকে। এর আগে পর্যন্ত আমরা পড়ে ফেলেছিলাম আগের ভিডিওতে। তো অবশ্যই আমি তোমাদের রিকোয়েস্ট করব যে আগের যে 3টে পার্ট আমরা দিয়েছি শি স্টুপস টু কঙ্কারের, এটা আগে তোমরা দেখে নেবে যারা এখনও পর্যন্ত দেখোনি। তারপরে আজকের ভিডিও থেকে শুরু করো। হাতে একটা টেক্সট বুক রাখবে, আর অবশ্যই খাতা পেন থাকে যেন। যেগুলো আমি বলবো, যে লাইনগুলো নোট করতে বলবো, যদি লাইন তুলে কোয়েশ্চেন আসে সেগুলো বলে দেবো আমি কোন কোন জায়গা থেকে, সেগুলো তোমরা নোট করবে। আর যে যে পয়েন্টগুলো আমি বলবো সেগুলো নোট করতে থাকবে, যেভাবে আগের ভিডিওতে তোমরা করেছো। তো চলো আর কথা না বাড়িয়ে আমরা শুরু করে দিই। ডিয়ার ফ্রেন্ডস, এবার তোমরা জোর কদমে শুরু করো তোমাদের প্রস্তুতি, কারণ অলরেডি ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে। আশা করছি তোমরাও শুরু করে দিয়েছো করতে সকলেই। তো চলো শুরু করা যাক আর কথা না বাড়িয়ে। শি স্টুপস টু কঙ্কার, নিয়ে নাও হাতে একটা টেক্সট বুক। তো ফ্রেন্ডস, আমরা লাস্ট দেখেছিলাম যে মিসেস হার্টক্যাসল আর মিস্টার হার্টক্যাসলের মধ্যে টনিকে নিয়ে একটা কথোপকথন হচ্ছিল। সেখানে আমরা দেখছিলাম যে টনির যে নেগেটিভ সাইডগুলো রয়েছে সেগুলোকে মিসেস হার্টক্যাসল কিন্তু চাপা দেওয়ার চেষ্টা করছেন টনিকে। বারবার উনি কিন্তু একটা পক্ষপাতী দোষের দুষ্ট উনি টনির জন্য। আর মিস্টার হার্টক্যাসল বারবার ব্যঙ্গাত্মক ভঙ্গিমাতে উনি রিপ্রিম্যান্ড করছেন টনিকে, সেটা আমরা দেখেছিলাম। মিসেস হার্টক্যাসলের কাছে টনি হচ্ছে খুবই অসুস্থ একজন ব্যক্তি। মিস্টার হার্টক্যাসল জানেন যে টনি একেবারেই অসুস্থ না, ও সুস্থ সবল, কিন্তু বিগড়ে গেছেও। তো এবার দেখো, এখানে আগের লাস্ট আমরা যে অংশটা পড়েছিলাম যে মিসেস হার্টক্যাসল বলছেন যে আই অ্যাম অ্যাকচুয়ালি অ্যাফ্রেড অফ হিজ লাংস, যে ওর লাংস নিয়ে আমার খুব চিন্তা হয় যে ওগুলো ঠিক আছে তো না একেবারেই গেছে। কারণ আগেই বলছিল যে ও একটা কনজামটিভ ফিগার, তারপরে বলছিল ও আর বেশি দিন আমাদের মধ্যে নেই, এইসব বলছিল, সেই জন্য ওকে স্কুলে পাঠানো হয় না। তো মিস্টার হার্টক্যাসল এটা শুনে বলছে যে অ্যান্ড ট্রুলি সো অ্যাম আই, আমারও চিন্তা হয় ওর লাংস নিয়ে। কেন? ফর হি সামটাইমস হুপস লাইক এ স্পিকিং ট্রাম্পেট। হুপস মানে এখানে ক্রাইজ। তা উনি বলছেন যে ওর লাংস নিয়ে তো আমারও চিন্তা হয়, কারণ মাঝে মধ্যে যখন ও চিৎকার করে যেন মনে হয় কেউ আমার কানের কাছে ট্রাম্পেট বাজাচ্ছে, দামামা বাজাচ্ছে, সেই জন্য অবশ্যই আমার চিন্তা হয়। আমরা দেখেছিলাম প্রত্যেকটা ক্ষেত্রেই যতবার মিসেস হার্টক্যাসল টনির সম্পর্কে কিছু, টনির স্বাস্থ্য নিয়ে কিছু বলছে বা টনির সম্পর্কে যখনই কিছু বলতে যাচ্ছে, তখন একটা ব্যঙ্গাত্মক কমেন্ট কিন্তু করছেন মিস্টার হার্টক্যাসল। এখানেও আমরা দেখব উনি বলছেন যে হ্যাঁ অবশ্যই ওর লাংস নিয়ে তো আমারও চিন্তা হয় যে ওগুলো ঠিক আছে কি না, কারণ যখন ও চিৎকার করে তখন মনে হয় কেউ দামামা বাজাচ্ছে। তো কোনো কনজামটিভ ফিগার যদি কেউ হয়, অর্থাৎ যক্ষা রোগী যদি কেউ হয়, তার লাংস কি এতটা স্ট্রং থাকতে পারে যে এত জোরে চিৎকার করতে পারে? এটাই হচ্ছে ওনার বলার লক্ষ্য। এইবার দেখো কি ব্যাকেটে লেখা আছে, যেটা ইনস্ট্রাকশান দিচ্ছেন আমাদের অথর। টনি হ্যালোয়িং বিহাইন্ড দ্য সিনস। টনি এবার একটা জোরে চিৎকার করতে করতে আসছে স্টেজের দিকে। ও দেয়ার হি গোজ। মিস্টার হার্টক্যাসল তাকে দেখে বলছে ওই যে আসছে। এ ভেরি কনজামটিভ ফিগার ট্রুলি। হ্যাঁ, দেখি তো মনে হচ্ছে যে একেবারে যক্ষা রোগীর লক্ষণ। এন্টার টনি। টনি প্রবেশ করেছে। ক্রসিং দ্য স্টেজ তোমার স্টেজেতে চলে এসছে টনি। মিসেস হার্টক্যাসল বলছে টনি, হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ? মানে স্টেজে এসে স্টেজ ক্রস করে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে। মিসেস হার্টক্যাসল বলছে যে তুমি কোথায় যাচ্ছ? মাই চার্মার, ওন্ট ইউ গিভ পাপা অ্যান্ড আই এ লিটিল অফ ইউর কোম্পানি লাভলি। তো টনিকে মিসেস হার্টক্যাসল বলছে যে টনি, তুমি কোথায় চলেছো এখন? তুমি কি তোমার বাবা এবং আমাকে তোমার সঙ্গ লাভ করার যে অপরচুনিটি সেটা দেবে না? তো এবার দেখো এই যে ওয়ার্ডগুলো, মাই চার্মার, মাই লাভলি, মাই ডার্লিং, মাই ডিয়ার, এগুলোকে বলা হয় টার্ম অফ এনডিয়ারমেন্ট। এটা তোমরা নোট করে নাও। এই যে টার্ম অফ এনডিয়ারমেন্ট, এগুলো ভরপুর আমরা দেখব এখানে। মিসেস হার্টক্যাসল টনিকে যখন ডাকছেন, যে কতটা তার প্রতি তার মমতা রয়েছে, টনির প্রতি ভালোবাসা রয়েছে, সেটা এই টার্মগুলো দিয়ে, যে শব্দগুলো সে ইউজ করছে টনিকে সম্বোধন করার জন্য, সেইগুলোতে পরিষ্কার। একই জিনিস আমরা দেখেছিলাম যে রাইনাকে তার মা, তার বাবা এই সমস্ত টার্মগুলো দিয়ে ভূষিত করছিল। রাইনা এবং সার্জিয়াসের মধ্যে যখন কথোপকথন হচ্ছে, সেখানেও দেখছিলাম এই টার্ম অফ এন্ডিয়ারমেন্ট সেখানেও রয়েছে।
টনি কি উত্তর দিচ্ছে দেখো। আচ্ছা এখানে আরেকটা বিষয় দেখো নোট করার আছে, আমি তোমাদের আগের ক্লাসেই বলেছিলাম, আগের ভিডিওতে, যে গ্রামের সাইডের এরা বাস করে, কান্ট্রি সাইডে, এরা মেট্রোপলিটন বা শহর লন্ডনে থাকে না, সেহেতু স্ট্যান্ডার্ড ইংলিশ নয় এদের যে কথোপকথনগুলো হচ্ছে, সেখানে আমরা দেখব স্ট্যান্ডার্ড ইংলিশ থেকে কিছুটা ডেভিয়েশন আছে এদের শব্দ প্রয়োগ, এদের গ্রামাটিক্যাল যে ব্যাপারগুলো রয়েছে। এখানে দেখো গ্রামারেও কিছু গণ্ডগোল আছে, এখানে ইউজ করা উচিত ওন্ট ইউ গিভ পাপা অ্যান্ড মি, কারণ অবজেক্টিভ কেস হচ্ছে গিভের পরে পাপা অ্যান্ড মি, কিন্তু মি এর জায়গায় লেখা আছে আই। তাহলে এখানে একটা গ্রামাটিক্যাল এরার আমরা লক্ষ্য করছি, যদিও এটা অথরের সাইড থেকে ইন্টেনশনালি করা হয়েছে, এটাও তোমরা জেনে রাখো, যে অথর জানেন না বলে করেছেন এরকম না, এটা ইন্টেনশনালি করা হয়েছে, কারণ আরও সুন্দরভাবে যাতে এই ডায়ালগগুলো মানে রিয়েল হয়ে যায়, আরও এর মধ্যে একটা অথেন্টিসিটি ফুটে ওঠে, কারণ গ্রামের মানুষের মুখ থেকে এগুলো বেরোচ্ছে, সেই জন্য হতেই পারে যে এরকম তাদের ইউসেজটাই এরকম, যেহেতু কলোকুয়াল টার্ম এগুলো। তো দেখো তারপরে কি বলছে, টনি কি বলছে, আই অ্যাম ইন হেস্ট মাদার, আই ক্যানট স্টে, আমার অত্যন্ত তাড়া রয়েছে, আমি এখন দাঁড়াতে পারবো না, টনি বলছে। মিসেস হার্ডক্যাসেল তখন বলছে, ইউ শান্ট, শান্ট হচ্ছে শ্যাল নট, ভেঞ্চার আউট দিস র ইভিনিং, দেখো ব্যবহারগুলো দেখো শব্দের, র ইভিনিং, এখানে র শব্দের অর্থ আমরা কি করব, যে ভিজে স্যাঁতস্যাঁতে বা ঠান্ডা, চিলি, তাহলে এই ঠান্ডা সন্ধ্যায় তুমি কেন বেরোচ্ছ, মাই ডিয়ার, এখানে আবার দেখো টার্ম অফ এন্ডিয়ারমেন্ট, ইউ লুক মোস্ট শকিংলি, ইউ লুক মোস্ট শকিংলি মানে ইউ লুক ইল, ভেরি ইল, তাহলে তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি খুব অসুস্থ, মায়ের চোখে এখানে টনি সর্বদাই অসুস্থ, সে একেবারেই শক্ত সমর্থ নয়, সে স্ট্রং নয়। তো এখানে দেখো কি বলছে, যে তোমাকে দেখে তো খুব অসুস্থ বলে মনে হচ্ছে, তো এই ঠান্ডা সন্ধ্যাতে তুমি কোথায় বেরোচ্ছ। তখন টনি কি বলছে দেখো, আই কান্ট স্টে আই টেল ইউ, আমি তো বলছি তোমাকে আমি দাঁড়াতে পারবো না, সময় নেই আমার হাতে, দ্য থ্রি পিজিয়ান্স এক্সপেক্টস মি ডাউন এভরি মোমেন্ট, থ্রি পিজিয়ান্স আমাকে ডাকছে, আমাকে এক্ষুনি যেতে হবে, আমার হাতে সময় নেই। এইবার প্রশ্ন হচ্ছে, থ্রি পিজিয়ান্স যে অপেক্ষা করছে টনির জন্য, সে কে, এ কোনো ব্যক্তি নয়, থ্রি পিজিয়ান্স হচ্ছে, তোমাদের আগের ক্লাসেও আমি বলেছিলাম, এটা একটা ইনের নাম, একটা ট্যাভার্ন, মানে একটা রেস্টুরেন্ট কাম হোটেল, সোজা কথায় বলতে গেলে একটা মদের ঠেক এটা। এই থ্রি পিজিয়ান্সে গিয়ে পড়ে থাকে টনি, তার বেশিরভাগ সময় সেখানেই কাটে তার বন্ধুবান্ধবদের নিয়ে। তো সেই জন্য বলছি যে থ্রি পিজিয়ান্স আমার জন্য অপেক্ষা করছে, আসলে থ্রি পিজিয়ান্স অপেক্ষা করেনি, থ্রি পিজিয়ান্সে তার বন্ধুরা অপেক্ষা করছে তার জন্য, এটা জাস্ট এরকমই প্রয়োগ হয় সাহিত্যে। তো তারপরে দেখো কি বলছে, দেয়ার সাম ফান গোয়িং ফরওয়ার্ড, সেখানে নিশ্চয়ই তারা খুব মজা করছে, সেখানে আমাকে তাড়াতাড়ি যেতে হবে। তোমরা নোট করো এখানে দ্য থ্রি পিজিয়ান্স, এটা নোট করে নাও, এটা হচ্ছে কিসের নাম, থ্রি পিজিয়ান্স হচ্ছে একটা ইন যেখানে টনি এনজয় করে, এটা একদম লোকালিটিতে তাদের বাড়ির পাশেই থ্রি পিজিয়ান্সটা। নেক্সট দেখো, তখন মিস্টার হার্ডক্যাসেল কি, দ্য এল হাউস, হ্যাঁ হ্যাঁ ওই মদের ঠেক তো, দ্য ওল্ড প্লেস, সেই এক জায়গা তোমার যাওয়ার, আই থট সো, সেটাই আমি জানি তো তুমি ওখানেই যাবে। মিসেস হার্ডক্যাসেল বলছে, এ লো প্যালট্রি সেট অফ ফেলোস, টনি ওখানে কেন যাও, একেবারে নোংরা কিছু কদর্য নিষ্কর্মা কিছু লোকজন ওখানে থাকে, তুমি ওখানে কেন যাও। তাহলে এখানে দেখো লো মানে নিম্ন রুচির, প্যালট্রি মানে ওয়ার্থলেস, তো নিষ্কর্মা কিছু লোক ওখানে থাকে, তুমি সেখানে কেন যাচ্ছ। টনি কি বলছে, নট সো লো, অতটাও খারাপ ভেবো না, নাইদার, না না একেবারেই নয়, যা ওদের এতটা তুমি ছোট ভাবছো, এতটা খাটো করছো, এতটাও নিষ্কর্মা ওরা নয়। এবার দেখো টনির কোন কোন বন্ধু সেখানে রয়েছে তার একটা লিস্ট এখানে দেবে, তারা কে কী কাজ করে সেটাও এখানে বলছে, এটা তোমাদের খুব ভালোভাবে নোট করতে হবে। দেয়ার্স ডিক মাগিন্স, ফার্স্ট নেম আমরা পাচ্ছি ডিক মাগিন্স, টনির ফ্রেন্ড। এ কি করছে, একে দ্য এক্সাইজ ম্যান, নোট করো ডিক মাগিন্স, তোমাদের বলবে এর প্রফেশন কি, ডিক মাগিন্স হচ্ছে একজন এক্সাইজ ম্যান, এক্সাইজ ম্যান মানে ট্যাক্স কালেক্টর সোজা কথায় বলতে গেলে, তাহলে ডিক মাগিন্স হচ্ছে একজন ট্যাক্স কালেক্টর। জ্যাক স্ল্যাং, নামগুলো খেয়াল করো, জ্যাক স্ল্যাং, এ হচ্ছে হর্স ডক্টর। আচ্ছা এবার দেখো, তারপরে দেখো বলছে লিটিল আমিনাদাব, আমিনাদাব নাম শুনেই বোঝা যাচ্ছে এটা একটা জিউইশ নেম, যার অর্থ হচ্ছে ভ্যাগাবান্ড, ভবঘুরে, শব্দটার অর্থ বলছি আমি। দ্যাট গ্রিন্স দ্য মিউজিক বক্স, যে কি করে মিউজিক বাজায়, তাহলে জ্যাক স্ল্যাং হচ্ছে ঘোড়ার ডাক্তার, হর্স ডক্টর, ভেটেরিনারি সার্জন। আমিনাদাব হচ্ছে ও মিউজিক বাজায়।
আর টম টুইস্ট যে সে কি করে, দ্যাট স্পিনস দ্য পিউটার প্ল্যাটার, যে একটা স্টিক থাকে সেটা দিয়ে, পিউটার যে স্টিক সেটা দিয়ে সে ওই যে তোমার প্লেটগুলো থাকে সেগুলোকে ঘোরায়। মানে একজন মিউজিক বাজাচ্ছে, একজন কি দেখাচ্ছে, তার কেরামতি দেখাচ্ছে, একটা স্টিকে করে ঘোরাচ্ছে প্লেট। আর একজন আছে ডিক মাগিন্স, যে হচ্ছে তোমার ট্যাক্স কালেক্টর। আর জ্যাক স্ল্যাং যে আছে সে হলো একজন হর্স ডক্টর। তো এখানে টনির যে চারজন বন্ধু যাদের নিয়ে সে এনজয় করে এল হাউসে, তাদের পরিচয় এখানে দিয়েছে। আবার দেখো নামগুলো দেখো কতটা হিউমারাস। ইংলিশে একটা ইডিয়াম আছে, আমরা বলি যে এভরি ডিক টম অ্যান্ড হ্যারি। এই যে ডিক টম হ্যারি, এভরি ডিক টম হ্যারি মানে হচ্ছে যে সে লোক, কমন পিপল, সাধারণ মানুষ। ওর যে মা বলেছিল না যে ওর্থলেস ফেলো, এই যে আগেই দেখো আগের লাইনটা খেয়াল করো, তার মা কি বলেছিল এখানে, যে লো প্যালট্রি সেট অফ ফেলোস, সাধারণ যে কেউ ব্যক্তির, নিষ্কর্মা ব্যক্তি। এইখানে নামগুলো খেয়াল করো, ডিক, আবার দেখো টম, এভরি ডিক টম বললাম আছে, জ্যাক, এটাও একজন মানে কমন খুব নেম একটা ইংল্যান্ডের। আর আমিনাদাবের অর্থই হলো ভ্যাগাবান্ড। তাহলে নামগুলোর মধ্যেও দেখো এদের যে এই যে প্যালট্রি শব্দটা বলেছিল সেটাকেই কিন্তু এখানে জোর দেওয়া হচ্ছে, সেটাই স্যাটিসফাই করে যাচ্ছে সেই অর্থটাই। বেশ, এবার আমরা চলে আসি এর পরের অংশে। মিসেস হার্টক্যাসল কি বলছে দেখো, প্রে মাই ডিয়ার ডিসঅ্যাপয়েন্ট দেম ফর ওয়ান নাইট অ্যাট লিস্ট। এক রাতের জন্য অন্তত তাদের তুমি নিরাশ করো। তাদের নিরাশ করো মানে তুমি যেও না, এক রাতের জন্য অন্তত আমাদের সাথে থাকো, তোমার বাবা মার সাথে থাকো একটা রাত অন্তত। টনি তখন বলছে, অ্যাজ ফর ডিসঅ্যাপয়েন্টিং দেম আই শুড নট সো মাচ মাইন্ড, বাট আই কান্ট অ্যাভয়েড টু ডিসঅ্যাপয়েন্ট মাই সেলফ। টনি বলছে তাদের যদি নিরাশ করার কথা বলো সেটা না হয় আমি করতেও পারি এক রাতের জন্য, কিন্তু আমি তো নিজেকে নিরাশ করতে পারি না, কারণ টনি আগেই বলেছিল সেখানে তারা কত মজা করছে, আমাকে যেতেই হবে। তারপরে দেখো মিসেস হার্টক্যাসল তখন একটু রেগে গেছেন, উনি ডিটেনিং হিম, তাকে টেনে ধরে বলছেন, ইউ শান্ট গো, তুমি যাবে না, বললাম না। টনি তখন বলছে, আই উইল, আই টেল ইউ, আমি যাব। মিসেস হার্টক্যাসল আবার বলছে, আই সে ইউ শান্ট, আমি তো বললাম তুমি যাবে না। টনি তখন কি বলছে, উই উইল সি হুইচ ইজ স্ট্রংগেস্ট, ইউ অর আই। টনি স্কুলে যায় না, টনির প্রথাগত শিক্ষা নেই, টনি সারাদিন মদের দোকানে পড়ে থাকে। একই এটা কান্ট্রি সাইডের একটা এরিয়ার কথা হচ্ছে, যেখানে আগেই বলেছি কলোকুয়াল টার্ম আছে। টনির ইউসেজ অফ ল্যাঙ্গুয়েজ দেখো এখানে কি বলছে, হুইচ ইজ স্ট্রংগেস্ট। অ্যাকচুয়ালি এখানে দুজনের মধ্যে হচ্ছে, তাহলে ইউজ করা উচিত কি কম্প্যারেটিভ ডিগ্রি, ইউজ করছে কি সুপারলেটিভ ডিগ্রি, অর্থাৎ এটা হওয়া উচিত হু ইজ স্ট্রঙ্গার, কিন্তু টনি কি বলছে হুইচ ইজ স্ট্রংগেস্ট। তার আগে মিসেস হার্টক্যাসলের কথাতেও আমরা পেয়েছিলাম যে এখানে দেখো বলেছিল, তোমাদের বললাম যে অবজেক্টিভ কেস হবে মি, কিন্তু ইউজ করছে আই। তাহলে এইগুলো খেয়াল করো, এই যে গ্রামাটিক্যাল এরারগুলো এখানে রয়েছে এগুলো ইন্টেনশনালি অথর দিয়েছেন, কিন্তু এরকম নয় যে উনি জানেন না। তাহলে ইন্টেনশনালি ইউজ করা হচ্ছে আরও রিয়েল করার জন্য, এই কথোপকথনগুলোকে আরও অথেন্টিক লাগে যাতে, সেই জন্য। তাহলে টনি কি বলছে, ঠিক আছে দেখাই যাক কার বেশি শক্তি, তোমার না আমার, কে কাকে আটকাতে পারে দেখা যাক, আমি তো যাবই। এই কথা বলে এক্সিট, টনি বেরিয়ে যাচ্ছে, হলিং হার আউট, তাকে নিয়ে একদম টানতে টানতে, সে ওকে ছাড়বে না, টনি চলে যাচ্ছে তাকে নিয়ে, তারা দুজন বেরিয়ে গেল স্টেজ থেকে। ঠিক আছে, এবার একা রয়েছে স্টেজে কে, মিস্টার হার্টক্যাসল। মিস্টার হার্টক্যাসল অ্যালোন, জনান্তিকে বলে এটাকে, যখন নিজে কিছু বলে যাচ্ছেন কিন্তু একটু জোরে যাতে বলছেন উনি তোমার মাইকের কাছে, যাতে অডিয়েন্স শুনতে পায় সেটা। আসলে এটা দেখানো হচ্ছে যে উনি নিজের মনেই এটা বলছেন, কিন্তু দর্শক শুনছে, এটাকে বলে জনান্তিকে। এইখানে অ্যালোন লেখা আছে, দেখো কি বলছেন তিনি, দেয়ার গোজ এ পেয়ার দ্যাট অনলি স্পয়েল ইচ আদার। এই এক জুড়ি হয়েছে, মা আর ছেলে, একে অপরকে বিগড়াচ্ছে, মা ছেলেকে বিগড়াচ্ছে, ছেলে মাকে বিগড়াচ্ছে। বাট ইজ নট দ্য হোল এজ in a combination to drive sense and discretion out of doors। কিন্তু শুধু ওদের কথা কি বলবো, সময়টাই কি এমন নয়, এই সময়টাই এমন, আসলে মডার্ন এজ যেটা চলছে এখন আমাদের, এই যুগটাই এমন যে মানুষ তাদের বিবেক বুদ্ধি সব বার করে দিয়েছে, সব বিসর্জন দিয়েছে, এটাই হচ্ছে এর মিনিং। কি বলছে দেখো, যে হোল এজ, সম্পূর্ণ যুগটাই এমন চলছে যে মানুষ তার সেন্স, তার ডিসক্রিশন, বিবেক বুদ্ধি বিচক্ষণতা সব কিছু বিসর্জন দিয়েছে আউট অফ দ্য ডোর। দেয়ার্স মাই প্রিটি ডার্লিং কেট, এই যে এই আসে আমার বাছা কেট, তাহলে কেট হচ্ছে এনার মেয়ে,
এই দেখো টনির ক্ষেত্রে কিন্তু ইউজ করেছে টনি লাম্পকিন, অর্থাৎ আগের স্বামীর সে পুত্র, সেই জন্য লাম্পকিন। কেট হচ্ছে মিস্টার হার্ড ক্যাসেলের মেয়ে, ঠিক আছে? তাহলে এ পক্ষের, তাহলে কেট হার্ড ক্যাসেল, কেট লাম্পকিন নয় কিন্তু, কেট হার্ড ক্যাসেল। অনেকে এই উচ্চারণটা কেটি করে, আমি কেট করাটাই পছন্দ করি, তোমাদের যেটা ইচ্ছা বলবে, কেটি বা কেট। নেক্সট দেখো, দেয়ার্স মাই প্রিটি ডার্লিং, আবার দেখো এখানে টার্ম অফ এন্ডিয়ারমেন্ট ইউজ হচ্ছে। দ্য ফ্যাশনস অফ দ্য টাইমস হ্যাভ অলমোস্ট ইনফেক্টেড হার টু। তাহলে উনি কি বলছেন, যে বর্তমানের যে ফ্যাশনের যুগ চলছে, এই যে তোমার বর্তমান সময়ের যে ফ্যাশন স্টাইল, এগুলো ওকেও দূষিত করে দিয়েছে, ওকেও ইনফেক্ট করেছে, কেটের উপরেও প্রভাব বিস্তার করে ফেলেছে। এটা কেন বলছেন উনি, দেখবো আমরা এক্ষুনি। বাই লিভিং এ ইয়ার অর টু ইন টাউন she is as fond of gauze and French frippery as the best of them। আচ্ছা, এইখানে প্রথমে শব্দগুলোর অর্থ আমরা জেনে নিই। দেখো, গজ, গজ মানে কি? গজ মানে হচ্ছে তোমার, এটা এক ধরনের নেট লাইক একটা ট্রান্সপারেন্ট ক্লোথ বলতে পারি আমরা, ড্রেসিং একটা তোমার পোশাক, যেটা একদম খুব ফাইন তোমার কটনের হয়, সেইটাকে বলা হচ্ছে গজ। আর ফ্রেঞ্চ ফ্রিপারিস মানে ফ্রেঞ্চ থেকে আসা যে সমস্ত স্টাইলিশ ফ্যাশনেবল যে ড্রেস, তার কথা বলছি। তাহলে এই যে কেট, এ বলছে এ ইয়ার অর টু ইন টাউন, 1 বা 2 বছর শহরে কাটিয়েছে। আবার বলছি, আমি আগের ভিডিওতে বলেছি, যতবার এখানে শহরের কথা হবে, টাউনের কথা, লন্ডন ধরে নেব আমরা। তাহলে 1 বা 2 বছর লন্ডনে কি কাটিয়ে এলো না এলো কেট, তাতেই এখন কি হয়েছে, যে ও বিভিন্ন ধরনের ফ্যাশনেবল কাপড়, এই যে গজ, তারপরে তোমার ফ্রেঞ্চ যে ফ্রিপারি, ফ্রেঞ্চের যে সমস্ত ফ্যাশনেবল ড্রেস, সেগুলোকে পছন্দ করতে আরম্ভ করে দিয়েছে। আর আমাদের গ্রাম্য যে পোশাক, কান্ট্রি সাইডের ইংল্যান্ডের, সেগুলোকে আরও পছন্দ করে না, ও এই সবই পছন্দ করতে শুরু করেছে। এই জন্য উনি বলেছিলেন আগেই যে মডার্ন যে টাইম, যে ফ্যাশন চলছে এখন, সেটা কেটের ওপরেও প্রভাব বিস্তার করে ফেলেছে, ওকেও ইনফেক্ট করেছে। এন্টার মিস হার্ড ক্যাসেল, মিস হার্ড ক্যাসেলকে এই কেট হার্ড ক্যাসেলের কথা হচ্ছে এখানে বারবার, কিন্তু এই মিস হার্ড ক্যাসেলই বলা হবে এনাকে। তাহলে এই কেটের কথাই হচ্ছে, এটা তোমরা বুঝে যাচ্ছ। মিস্টার হার্ড ক্যাসেল তখন বলছেন, কেট প্রবেশ করে গেছে অলরেডি, মিস্টার হার্ড ক্যাসেল বলছেন, ব্লেসিংস অন মাই প্রিটি ইনোসেন্স, যে সোনা আমার, তোমার মঙ্গল হোক, এরকম অর্থ করবো আমরা এটাকে। ড্রেসড আউট অ্যাজ ইউজুয়াল মাই কেট, গুডনেস। তখন বলছে, হ্যাঁ, যেরকম তুমি পোশাক পরো, সেই একই পোশাকে আবার দেখছি আমি তোমাকে, গেট, গুডনেস, ভালো। হোয়াট এ কোয়ান্টিটি অফ সুপারফ্লুয়াস সিল্ক হ্যাজ দাউ গট অ্যাবাউট দি গার্ল। এর মানে কি, সুপারফ্লুয়াস সিল্ক, অর্থাৎ এটার অর্থ এরকম করব আমরা, যে সাধারণভাবে একটা পোশাক, একটা ড্রেস মেয়েদের তৈরি করতে যতটা সিল্কের প্রয়োজন হয়, তার থেকে অনেক বেশি সিল্ক দিয়ে, মানে যেগুলোর প্রয়োজন নেই, এরকম এক্সট্রা সিল্ক দিয়ে তৈরি করা হয়, যাতে এটাকে বেশ একটু গডি দেখায়, একটু ফ্যাশনেবল দেখায়, ভারী ভারী দেখায়, এরকম পোশাক। তো বলছে কতটা সিল্ক তুমি তোমার ওপরে চাপিয়েছো, যেটা সুপারফ্লুয়াস, যেটা দরকার নেই। আই কুড নেভার টিচ দ্য ফুলস অফ দিস এজ, আবার ইউজ করছে, দেখো সেই এক সব, আবার দেখো সেই এক কথা উনি এখানে বলছেন। তো এই লাইনটা একবার পড়া যাক, দেখো কি বলছে এখানে, পুরোটা একসঙ্গে পড়ে নাও, দিয়ে আমি মিনিংটা বলে দিচ্ছি। আই কুড নেভার টিচ দ্য ফুলস অফ দিস এজ দ্যাট দ্য ইন্ডিজেন্ট ওয়ার্ল্ড কুড বি ক্লোথড আউট অফ দ্য ট্রিমারিংস অফ দ্য ভেইন। এখানে ইন্ডিজেন্ট শব্দের অর্থ পুওর। তাহলে উনি কি বলছেন, যে আমি তো এই সমস্ত মূর্খগুলোকে বোঝাতে পারি না, বা কোনো দিন এরা বুঝবেও না, যে লন্ডনের এই যে পোশাকগুলো, ফ্যাশনেবল ক্লোথসগুলো যে পরছে এরা, এগুলোতে যে এক্সট্রা কাপড় রয়েছে, যেটার দরকার নেই তৈরি করাতে, ওই পোশাকগুলো অল্প কাপড়ই তৈরি হয়, কিন্তু এরা বেশি করে সিল্ক দিয়ে যেগুলো ব্যবহার করছে, এই যে এক্সট্রা যে ক্লোথসগুলো, সেগুলো দিয়ে লন্ডনের যত পুওর দরিদ্র পিপল রয়েছে, যারা পোশাক আশাক যারা পরতে পারে না, এত গরিব, তাদের সবাইকে ঢেকে দেওয়া যায় পোশাক দিয়ে, অর্থাৎ তাদের সবার পোশাক তৈরি করে দেওয়া যায় যদি এই ধরনের ফ্যাশনেবল কাপড় তৈরি করার জন্য এক্সট্রা ক্লোথ নষ্ট না করা হয়, অপচয় না করা হয়। তো লন্ডনের ফুলসরা কি এটা বোঝে না এই জিনিসটা? তাহলে দেখো এখানে কিন্তু একটা খুব তোমার সার্কাস্টিক একটা টোন রয়েছে এনার গলাতে। আগেও আমরা পেয়েছিলাম যে মডার্ন যে ফ্যাশন, যে ম্যানার্স, যে হ্যাবিটস অ্যারিস্টোক্রেটিক সোসাইটির, সেটাকে কিন্তু বারবার ইনি মক করছেন। নেক্সট দেখো,
মিস হার্ট ক্যাসেল তখন কি বলছে দেখো, ইউ নো আওয়ার এগ্রিমেন্ট স্যার, স্যার বলে সম্বোধন করছে তোমার মিস্টার হার্ট ক্যাসেলকে, ওনার পিতাকে। বলছে তুমি তো জানোই যে আমাদের মধ্যে কি চুক্তি হয়েছে। তাহলে এদের মধ্যে একটা এগ্রিমেন্ট হয়েছে পোশাক নিয়ে, সেটা কি এগ্রিমেন্ট এক্ষুনি আমরা দেখব। ইউ অ্যালাউ মি দ্য মর্নিং টু রিসিভ অ্যান্ড পে ভিজিটস অ্যান্ড টু ড্রেস ইন মাই ওন ম্যানার। সকালের দিকে তুমি আমাকে পারমিশন দেবে যে আমি নিজের ইচ্ছা মতো পোশাক পরবো, যেটা আমার ভালো লাগে, এবং আমি সেই পোশাক পরি যত আমাদের গেস্ট আসবে তাদের রিসিভ করব আমি। আর ইন দ্য ইভিনিং, সন্ধ্যাবেলায়, আই পুট অন মাই হাউস ওয়াইফস ড্রেস টু প্লিজ ইউ। তোমার যে পোশাক পছন্দ, যে একটা কান্ট্রি সাইডের যে হাউস ওয়াইফের যে পোশাক, সেটা আমি সন্ধ্যাবেলায় পরবো। এই এগ্রিমেন্ট কিন্তু আমাদের মধ্যে আগেই হয়েছে। তাহলে দেখো, এই কেট আর তার বাবার মধ্যে একটা এগ্রিমেন্ট হয়েছে। টনি কোনোভাবেই তার বাবার কথা শোনে না, না তার মায়ের কথা শোনে, একেবারেই উচ্ছৃঙ্খল সে। কিন্তু এই যে কেট, এ কিন্তু এখনও ম্যানারিজম হারিয়ে যায়নি এর মধ্যে থেকে, এখনও কিন্তু এর যে পেরেন্টসের প্রতি যে শ্রদ্ধা সেটা এখনও রয়েছে। যদিও সে 2-1 বছর কাটিয়ে এসেছে লন্ডনে, তা সত্ত্বেও তার যে ফ্যাশন সেটা তাকে ইনফেক্টেড করলেও এর মধ্যে এখনও কিন্তু ওবিডিয়েন্স রয়েছে তার ফাদারের প্রতি। সেই জন্য সে কি করে, তারা একটা চুক্তি করেছে যে সকালের দিকটাই আমরা কি করব, তোমার যে পোশাক পছন্দ, আমার যে পোশাক পছন্দ সেটা আমি পরবো, মানে কেট বলছে, আর সন্ধ্যাবেলায় তোমার পছন্দের পোশাক আমি পরবো। তাহলে এই যুক্তিটা এক চুক্তি একটা তাদের মধ্যে হয়েছে। এরপরে দেখো কি আসছে, হার্ট ক্যাসেল তখন বলছে, ওয়েল রিমেম্বার, হ্যাঁ আমার মনে আছে, আমি ভুলিনি, আই ইনসিস্ট অন দ্য টার্মস অফ আওয়ার এগ্রিমেন্ট, এবং আরও আমি তোমাকে জোর দিচ্ছি যেটা যেন তুমি যেন ভুলো না, এটা তোমাকে মনে রাখতেই হবে। অ্যান্ড বাই দ্য বাই, I believe I shall have occasion to try your obedience this very evening. আর আমার মনে হয় আজ সন্ধ্যাতেই আমি তার প্রমাণ পাবো, বা তোমাকে তার প্রমাণ দিতে হবে যে তোমার মনে রয়েছে আমাদের মধ্যে কি চুক্তিটা হয়েছিল। এটা শুনে তখন মিস হার্ট ক্যাসেল বলছে, আই প্রোটেস্ট স্যার, আই ডোন্ট কম্প্রিহেন্ড ইউর মিনিং। তখন কেট বলছে, সরি, আমি তো বুঝতে পারছি না যে তুমি কি বলতে চাইছো। আজ সন্ধ্যাবেলায় কি এমন ঘটবে যেটার জন্য আমাদের মধ্যে যে চুক্তি হয়েছিল তার প্রমাণ পাওয়া যাবে, যে আমি কতটা ওবিডিয়েন্ট, তার প্রমাণ তুমি পাবে। আজকে সন্ধ্যায় কি ঘটতে চলেছে। হার্ট ক্যাসেল দেখো কি বলছেন, দেন টু বি প্লেন উইথ ইউ কেট, আই এক্সপেক্ট দ্য ইয়াং জেন্টলম্যান আই হ্যাভ চোজেন টু বি ইউর হাজব্যান্ড ফ্রম টাউন দিস ভেরি ডে। তখন মিস্টার হার্ট ক্যাসেল বলছেন যে টু বি প্লেন উইথ ইউ, এই যে ফ্রেজটা এটা বারবার আসবে, এরপরেও আমরা দেবো টু বি প্লেন উইথ ইউ, যে সোজা কথাই যদি বলি তোমাকে, সোজা কথাই বলতে গেলে শোনো, আজ সন্ধ্যাবেলায় একজন ইয়াং ম্যান আসছেন তোমাকে দেখতে, সেটা আমি তোমাকে বলে দিলাম, যাকে আমি পছন্দ করেছি তোমার ভবিষ্যৎ স্বামী হিসেবে। তাহলে তোমার হাজব্যান্ড হিসেবে আমি যাকে চয়েস করেছি তিনি আজকে আসছেন তোমাকে দেখতে, সে একজন ইয়াং জেন্টলম্যান। তারপরে দেখো কি বলছে, আই হ্যাভ হিজ ফাদার্স লেটার, তার বাবার চিঠি আমি পেয়েছি, ইন হুইচ হি ইনফর্মস মি হিজ সান ইজ সেট আউট। চিঠিতে তিনি জানিয়েছেন যে তার ছেলে অলরেডি বেরিয়ে পড়েছে বাড়ি থেকে, আমাদের এখানে আসছে তোমাকে দেখার জন্য। অ্যান্ড দ্যাট হি ইন্টেন্ডস টু ফলো হিমসেলফ শর্টলি আফটার, আর তিনিও, তার ছেলে বেরিয়ে পড়েছেন, তিনিও কিছুক্ষণের মধ্যে বেরুবেন, তিনিও আসছেন, মানে পুত্র আগে চলে আসছে, তারপরে পিতা আসছেন, তারা এই কেটকে দেখতে আসছে আর কি। মিস হার্ট ক্যাসেল এটা শোনা বলছে, ইনডিড, ও তাই নাকি, আই উইশ আই হ্যাড নোন সামথিং অফ দিস বিফোর, যদি আমি একটু আগে জানতে পারতাম আরও ভালো হতো। ব্লেস মি, ঠিক আছে আমাকে আশীর্বাদ করো। হাউ শ্যাল আই বিহেভ, কেমনভাবে আমাকে আচরণ করতে হবে তাদের সামনে, কি করব আমি। ইটস 1000 to 1 আই সান্ট লাইক হিম, কারণ আমি এটা বলতেই পারি যে আমার তাকে পছন্দ হওয়ার সম্ভাবনা 1000-এর মধ্যে 1, মানে আমি যে তাকে পছন্দ করব না সেটা আমি নিশ্চিত রূপে বলতে পারি। তাই আমার কি করণীয় সেটুকু তুমি বলে দাও, যাতে আমি ফর্মাল থাকতে পারি। আচ্ছা, কেন কেট এরকম বলছে যে তাকে পছন্দ হবে না, সেটাও এক্ষুনি বলবে। আওয়ার মিটিং উইল বি সো ফর্মাল, তার কারণ হচ্ছে আমাদের যে মিটিংটা হবে, যেটা তুমি সন্ধ্যাবেলায় রেখেছো, তার মানে এটা বোঝা যাচ্ছে যে এর আগেও এরকম মিটিং হয়েছে। তো এখানে বলছে দেখো যে আজকে সন্ধ্যাবেলায় যে মিটিং তুমি রেখেছো সেটা অত্যন্ত ফর্মাল হবে। আর কি হবে সেখানে, সো লাইক এ থিং অফ বিজনেস, যেমন একটা বিজনেস ডিল হয় সেরকম একটা বিজনেস মিটিংয়ের মতন একটা হবে। দ্যাট আই শ্যাল ফাইন্ড নো রুম ফর ফ্রেন্ডশিপ অর এস্টিম, যেখানে আমি তার সাথে বন্ধুত্ব করার কোনো সুযোগ পাবো না, তাকে সম্মান জানানোর, সম্মান জ্ঞাপন করার কোনো সুযোগ নেই।
মানে সোজা কথাই বলতে গেলে একে অপরকে জানার কোনো সুযোগ পাবো না, সেই জন্যই মনে হয় যে আমার তো তাকে পছন্দ হবেই না, কারণ আমাদের যে কথোপকথনটা সেটা অত্যন্ত ফর্মাল হবে। হার্ড ক্যাসেল তখন বলছে ডিপেন্ড আপন ইন চাইল্ড। হার্ড ক্যাসেল বলছে সেটা তো তোমার ওপর নির্ভর করছে। আই উইল নেভার কন্ট্রোল ইউর চয়েস। ওই যে বলেছিল যে তাকে আমার পছন্দ হবে না, চান্স হচ্ছে 1000-এ 1, তখন বলছে সেটা তো তোমার ওপর নির্ভর করছে, আমি কোনো কিছু চাপিয়ে দিতে চাই না তোমার ওপরে, সিদ্ধান্ত তোমার নিজের। বাট মিস্টার মার্লো হুম আই হ্যাভ পিচড আপন মানে ফিক্সড ফর ইউ। মিস্টার মার্লো নাম এসে গেছে, যে ব্যক্তি আসছে তাকে দেখতে, তার নাম হচ্ছে কি মিস্টার মার্লো। আমরা দেখব পরে যে এনার খ্রিশ্চিয়ান নেমটা কি, যাই হোক। হুম আই হ্যাভ পিচড আপন, যাকে আমি তোমার জন্য পছন্দ করেছি, ফিক্স করেছি, ইজ দ্য সান অফ মাই ওল্ড ফ্রেন্ড, সে হচ্ছে আমার পুরনো যে বন্ধু স্যার চার্লস মার্লো, তার সন্তান। তাহলে এনার বাবার যে খ্রিশ্চিয়ান নেম সেটা হচ্ছে চার্লস। তাহলে স্যার চার্লস মার্লোর পুত্র মিস্টার মার্লো, যে চার্লস মার্লো আমার পুরনো বন্ধু, অফ হুম ইউ হ্যাভ হার্ড মি টক সো অফেন, আর যার কথা আমি তোমাদের আগেও অনেকবার বলেছি, তুমি তো শুনেছো সেই চার্লস মার্লোর কথা। দ্য ইয়াং জেন্টলম্যান হ্যাজ বিন ব্রেড এ স্কলার। তাহলে এই যে ইয়াং জেন্টলম্যান মিস্টার মার্লো যার কথা আমি বলছি, সে হচ্ছে একজন স্কলার, ঠিক আছে, একজন পণ্ডিত ব্যক্তি, একজন স্কলার ব্যক্তি। অ্যান্ড ইজ ডিজাইন ফর অ্যান এমপ্লয়মেন্ট ইন দ্য সার্ভিস অফ হিস কান্ট্রি, এবং সে তার দেশের হয়ে একটা অবশ্যই বড় কোনো পদে একটা যোগ দিতেও চলেছে। এইটুকু আমরা জানতে পারছি যে মিস্টার মার্লো ওয়েল এডুকেটেড, তার কথা শুনে বুঝছি আমরা যে একজন স্কলার, এবং সে নিশ্চয়ই তার দেশের সার্ভিসের জন্য একটা কোনো বড় উঁচু একটা পদে সে নিজেকে এমপ্লয় করবে, সে একটা জব করবে ভালো মাপের, এটা আমরা জানতে পারছি এখান থেকে। আই অ্যাম টোল্ড হি ইজ এ ম্যান অফ অ্যান এক্সিলেন্ট আন্ডারস্ট্যান্ডিং, আর এটাও আমি শুনেছি যে মিস্টার মার্লোর যে বুদ্ধিমত্তা সেটাও কিন্তু খুব ভালো, তার আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো। তাহলে তিনটে আমরা দেখো এখানে বিষয় জানতে পারলাম মিস্টার মার্লো সম্পর্কে, 4টে বিষয় জানতে পেরেছি। এক হচ্ছে মিস্টার মার্লো যে বাবা, তার নাম হচ্ছে স্যার চার্লস মার্লো। 2 জানতে পেরেছি মার্লো হচ্ছে একজন স্কলার। 3 নম্বর আমরা জানতে পারলাম যে এ তার দেশের কান্ট্রির জন্য একটা ভালো পদে যোগ দেবে। আর 4 নম্বর আমরা জানতে পারলাম যে এক্সিলেন্ট আন্ডারস্ট্যান্ডিং রয়েছে এই ব্যক্তির মধ্যে। এবার দেখো মিস হার্ড ক্যাসেল বলছে ইজি, ও এরকমই নাকি সে? হার্ড ক্যাসেল তখন বলছে ভেরি জেনারাস, শুধু এটাই নয়, এর সাথে সে খুব জেনারাস বটে, খুব দয়ালু টাইপের ব্যক্তি একজন। মিস হার্ড ক্যাসেল এর শুনে বলছে আই বিলিভ আই শ্যাল লাইক হিম। এবার তোমার মনে হচ্ছে তাহলে তাকে আমার পছন্দ হবে, এই যে এত গুণের কথা বলেছে তার। এবার দেখো হার্ড ক্যাসেল তখন বলছে ইয়াং অ্যান্ড ব্রেভ, এর সাথে আরও 2টো গুণ অ্যাড করছে, সে ইয়াং তরুণ একজন এবং সাহসী ব্রেভ। মিস হার্ড ক্যাসেল তখন বলছে আই অ্যাম শিওর আই লাইক হিম, তাহলে তো আমি নিশ্চিত যে তাকে আমার পছন্দ হবেই। হার্ড ক্যাসেল এবার কি বলছে অ্যান্ড ভেরি হ্যান্ডসাম, এবং তাকে দেখতেও খুব ভালো, সে খুব হ্যান্ডসাম। এই কথাটা যেই শুনেছে মিস হার্ড ক্যাসেল, তখন কেট কি বলছে মাই ডিয়ার পাপা সে নো মোর, হি ইজ মাইন আই উইল হ্যাভ হিম। এটা বলার সময় সে তার বাবার হাতটাকে কিস করছে। তাহলে তার এই যেই বলেছে ভেরি হ্যান্ডসাম, তখন সে বাবার হাতটাকে নিয়ে কিস করে বলছে থামো থামো, আর বলো না, আর বলো না, আর বলতে হবে না কিছু তার সম্পর্কে, তাকে আমার পছন্দ হবেই এবং সেই আমার স্বামী হবে, ব্যাস এইটুকুই আমি বলতে পারি। তাহলে এখান থেকে দেখো এর যে ক্যারেক্টারিস্টিক্স কেট হার্ড ক্যাসেলের, সেটা কিন্তু আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি। দেখো আমরা এর পরেও দেখবো যে কতটা তোমার যে ক্যারেক্টারটা এটা কতটা অথেন্টিক এবং কতটা রিয়ালিস্টিক। এই কেটের যে চরিত্র খুব রিয়ালিস্টিক টাইপের, মানে যেমন আমরা রাইনার ক্ষেত্রে দেখেছিলাম যে ওর মধ্যে যে আইডিয়ালিজম রয়েছে, একটা রোম্যান্টিক ব্যাপার রয়েছে রাইনার মধ্যে, এবং সে স্বপ্নের দুনিয়াতে বাস করতেই ভালোবাসে রাইনা। কিন্তু এই কেট যে ক্যারেক্টারটা, এ কিন্তু এরকম না, এর মধ্যেও রোম্যান্টিসিজম রয়েছে, এর মধ্যে ফ্যাশনের প্রতি একটা ঝোঁক রয়েছে, যেমন রাইনার ছিল, তার পোশাক দেখে আমরা বুঝতে পারছিলাম। তার মধ্যে একটা ওই যে তোমার মডার্ন যে টাউনের যে কালচার, সেটার প্রতি তার একটা আগ্রহ রয়েছে, সেটাও আমরা দেখেছিলাম, সে অপেরা দেখতে যেত। এর ক্ষেত্রেও সেটা রয়েছে, আমরা দেখছি 2-1 বছর লন্ডনে কাটিয়ে এসছে। কিন্তু মূল যে ডিফারেন্সটা সেটা হচ্ছে রিয়ালিজমে, যে তোমার এই কেট হার্ড ক্যাসেল যে চরিত্রটা, এটা অত্যন্ত বাস্তবধর্মী চরিত্র, সেই জন্য, এবং এর সত্যটা বলেও দেয়, মিথ্যা বলছে না। দেখো যেহেতু
ওই হ্যান্ডসাম শব্দটা সব থেকে পছন্দ হয়েছে, সেটা ডাইরেক্টর বাবাকে বলেও দিচ্ছে এটা শুনে যে ব্যাস আর কিছু বলার দরকার নেই, যেটা তুমি বলে দিয়েছো এটাই যথেষ্ট। রাইনার ক্যারেক্টারের মতন নয় যে ক্ষণে ক্ষণে মিথ্যা কথা বলে, যেটা আমরা রাইনার চরিত্রতে দেখেছিলাম, এইরকম নয়, যেটা সত্য সেটা স্বীকার করে নিচ্ছে। তার এটা পছন্দ হয়েছে, এই কোয়ালিটিটাতে এর সব থেকে বেশি পছন্দ হয়েছে কোনটা? হ্যান্ডসাম। এর আগে অনেক কোয়ালিটি বলেছিল, চলো একটু পড়া যাক। হার্ডক্যাসল বলছে অ্যান্ড টু ক্রাউন অল কেট, আর সব থেকে বড় গুণ যেটা তার, হি ইজ ওয়ান অফ দ্য মোস্ট ব্যাশফুল অ্যান্ড রিজার্ভড ইয়াং ফেলো ইন অল দ্য ওয়ার্ল্ড। গোটা জগতের মধ্যে আমি তোমাকে বলতে পারি যে এই মার্লোর মতন এতটা লাজুক এবং চাপা স্বভাবের ছেলে তুমি কম পাবে, এরকম নেই কেউ আর। তাহলে দুটো দেখো গুণ আরও বলেছে, একটা হচ্ছে ব্যাশফুল মানে হচ্ছে লাজুক প্রকৃতি, আর রিজার্ভড অর্থাৎ চাপা স্বভাবের, যে তার ইমোশনগুলোকে দেখায় না বাইরে। তো এরকম ক্যারেক্টার তুমি আর পাবে না কোথাও। এই কথাটা শুনে মিস হার্টকেসল বলছে ইউ হ্যাভ ফ্রোজেন মি টু ডেথ এগেন, আবার তুমি আমার মন ভেঙে দিলে। কেন? দ্যাট ওয়ার্ড রিজার্ভড, এই যে শব্দটা তুমি বললে রিজার্ভড অর্থাৎ চাপা স্বভাবের, হ্যাজ আনডান অল দ্য রেস্ট অফ অ্যাকমপ্লিশমেন্ট। এই একটা শুধু তার মধ্যে যে গুণের কথা বলছে, আসলে এটা গুণ নয়, কেটের কাছে এটা একটা দোষ। সেটা হচ্ছে চাপা স্বভাব, লাজুক স্বভাব। এই রকম মানুষ পছন্দ করে না কেট। কেট বলছে যে এই যে তুমি দুটো কথা তার বললে, এই দুটো দোষ, একটা হচ্ছে শাইনেস, একটা রিজার্ভ। তার মধ্যে এই রিজার্ভ শব্দ যেটা বললে তুমি, যে সে খুব চাপা স্বভাবে, এটা তার বাকি গুণগুলোকে সব চাপা দিয়ে দিল, এগুলোকে মুছে দিল, বাকি গুণগুলোকে ঢেকে দিল, এই একটা দুর্গুণ তার মধ্যে যেটা রয়েছে। এবার দেখো মিস্টার হার্ডক্যাসল কি বলছেন। মিস্টার হার্ডক্যাসলের কাছে এটা সব থেকে বড় গুণ, আর কেটের কাছে এটা একটা দোষ। মিস্টার হার্ডক্যাসল তখন কি বলছে, মিস হার্ডক্যাসল আরও দেখো আরেকটা লাইন আছে, কি বলছে সে, কেট কি বলছে, এ রিজার্ভড লাভার ইট ইজ সেড অলওয়েজ মেক্স এ সাসপিসিয়াস হাজব্যান্ড। এই লাইনটা নোট করো, এই লাইনটা থেকে প্রশ্ন আসতে পারে, ভালো করে নোট করো এই লাইনটা। এ রিজার্ভড লাভার ইট ইজ সেড অলওয়েজ মেক্স এ সাসপিসিয়াস হাজব্যান্ড। এরকম শোনা যায়, এরকম বলা হয় যে একজন প্রেমিক যে হচ্ছে অত্যন্ত চাপা স্বভাবের, রিজার্ভ, সে যদি কারোর হাজব্যান্ড হয়, সে কি হবে? সে অত্যন্ত সন্দেহবাতিক হাজব্যান্ড হবে ভবিষ্যতে, সে তার স্ত্রীকে সন্দেহ করতে থাকবে। যে প্রেমিক চাপা স্বভাবের হয়, সে যখন স্বামীর পদে যাবে, সেই স্বামী কেমন হবে? সে কেমন স্বামী হবে ভবিষ্যতে? সন্দেহবাতিক হবে, সে সর্বদাই সন্দেহ করবে, এরকম বলে লোকে। হার্ডক্যাসল এটা শুনে বলছে অন দ্য কন্ট্রারি, উল্টো উল্টো, বিপরীতটা ভাবো। মডেস্টি সেলডম রিসাইডস ইন এ ব্রেস্ট দ্যাট ইজ নট এনরিচড উইথ নোবেলার ভার্চুস। যে হৃদয়ে, উনি বলছেন যে ব্যক্তির মধ্যে এই মহান গুণ থাকে না, নোবেলার ভার্চুস যার মধ্যে থাকে না, সেই ব্যক্তি কখনো মডেস্ট হতে পারে না। এখানে ওই যে বলেছিল খুব শাই টাইপের, রিজার্ভ টাইপের। তাহলে এই যে মডেস্ট, এই যে বিনয়, এই বিনয় সেই হৃদয়ে কখনো থাকে না যে হৃদয়ে নোবেলার ভার্চুস থাকে না, অর্থাৎ উন্নত মানের যে আদর্শ, সেগুলো যার মধ্যে নেই। আদর্শবান পুরুষ, মিস্টার হার্ডক্যাসলের মতে একজন আদর্শবান পুরুষ, সে সর্বদাই বিনয়ী হবে। ইট ওয়াজ দ্য ভেরি ফিচার ইন হিজ ক্যারেক্টার দ্যাট ফার্স্ট স্ট্রাক মি। আর এইটাই হচ্ছে তার চরিত্রের প্রথম বৈশিষ্ট্য ছিল, যেটা দেখে আমি আকর্ষিত হয়েছিলাম। কোন গুণটার কথা বলছে? মডেস্টি। যদি অপশানে মডেস্টি থাকে, মডেস্টি অ্যান্সার নেবে। যদি শাইনেস থাকে, শাইনেস অ্যান্সার নেবে। যদি রিজার্ভনেস থাকে, রিজার্ভনেস অ্যান্সার নেবে। যদি তিনটেই থাকে, মডেস্টি নেবে। তাহলে এখানে কি বলছে? মডেস্টি, এই যে গুণটা তার চরিত্রের, এই গুণটাই প্রথম কিন্তু আমাকে স্ট্রাইক করেছিল। এই গুণটা দেখি আমি আকর্ষিত হয়েছিলাম কার প্রতি? মার্লোর প্রতি। মিস হার্ডক্যাসল বলছে হি মাস্ট হ্যাভ মোর স্ট্রাইকিং ফিচার্স টু ক্যাচ মি, আই প্রমিস ইউ। কি বলছো তুমি? তার মধ্যে নিশ্চয়ই আরও অনেক ভালো ভালো গুণ আছে, যে গুণের জন্য আমি তার প্রতি আকর্ষিত হব। এই মডেস্টি কোনো গুণ হলো নাকি? হাউ এভার ইফ হি বি সো ইয়াং, সো হ্যান্ডসাম। আবার দেখো কোন দুটো গুণের কথা উল্লেখ করছে কেট বারবার, ইয়াং, হ্যান্ডসাম, অ্যান্ড সো এভরিথিং অ্যাজ ইউ মেনশন। আরও যেগুলো তুমি বললে, দেখো বাকিগুলোকে ছোটো করছে, সেগুলোকে মেনশন করছে না। বলছে এই যে দুটো গুণ তুমি বলেছো তার সম্পর্কে, এক সে হচ্ছে ইয়াং আর সে হ্যান্ডসাম, আর আরও যেগুলো তুমি বললে, আই বিলিভ হি উইল ডু স্টিল। আমি মনে করি যে এগুলোতেই চলে যাবে, ঠিক আছে, তাকে আমি অ্যাকসেপ্ট করতে পারবো। আই থিঙ্ক আই উইল হ্যাভ হিম। তাহলে কেট বলছে যে আমার মনে হয় অবশ্যই আমি তাকে মেনে নিতে পারবো, কারণ এই যে গুণ তুমি বলেছো যে সে ইয়াং, সে হ্যান্ডসাম, আরও যেগুলো তুমি বললে।
তাহলে বাকি গুণগুলোর কথা কিন্তু কেট উল্লেখ করছে না, যেগুলো বলেছিল সে একজন স্কলার, সে একটা তোমার ভালো জবেতে সে যোগ দেবে সার্ভিস দেওয়ার জন্য তার দেশকে, আরও যেগুলো বলেছিল সে জেনারাস, সে ব্রেভ, এই সব কিছুকেই কিন্তু সে সাইনেস, রিজার্ভনেস, এগুলোকে সব বাইরে রাখছে, সাইডে রাখছে, এগুলোকে এভরিথিংয়ের মধ্যে ফেলে দিচ্ছে। আর প্রধান যে দুটো গুণকে সে উল্লেখ করছে বারবার, একটা হচ্ছে ইয়াং আর একটা হচ্ছে হ্যান্ডসাম। নেক্সট দেখো, কেট, বাট দেয়ার ইজ স্টিল অ্যান অবস্টাকল। বলছে কেট সবই তো ঠিক আছে, কিন্তু একটা বাধা রয়ে গেছে এখানে। ইট ইজ মোর দ্যান অ্যান ইভেন ওয়েজ আর হি মে নট হ্যাভ ইউ। এখানে সমস্যাটা তুমি তাকে পছন্দ করবে কিনা সেটা নিয়ে নয়, সমস্যাটা হচ্ছে সে কি তোমাকে পছন্দ করবে, এইখানে একটা বাধা রয়ে গেছে। মিস হার্ডক্যাসেল বলছে, মাই ডিয়ার পাপা, হোয়াই উইল ইউ মডিফাই ওয়ান সো। এইভাবে কেন তুমি মন ভাঙছো আমার, এইভাবে কেন ভয় দেখাচ্ছ? ওয়েল ইফ হি রিফিউজেস, যদি তার আমাকে পছন্দ না হয়, সে যদি রিফিউজ করেও দেয়, ইনস্টেড অফ ব্রেকিং মাই হার্ট অ্যাট হিজ ইনডিফারেন্স, আই উইল অনলি ব্রেক মাই গ্লাস ফর হিজ ফ্ল্যাটারি, সেট মাই ক্যাপ টু সাম নিউয়ার ফ্যাশন অ্যান্ড লুক আউট ফর সাম লেস ডিফিকাল্ট অ্যাডমায়ারার। বাহ, দারুণ একটা জায়গা। এখান থেকে তোমরা আরও ভালো বুঝতে পারবে যে কেট কতটা স্ট্রেট ফরওয়ার্ড এবং কতটা ওপেন মাউথটো, সব কিছু কিন্তু ক্লিয়ারলি বলে দেয়, কোনো কিছু চেপে রাখে না মনে। আর যেটা ওর মনে হয়, ওর কাছে যেটা প্রিয়, সেটা কিন্তু ওর বাবার কাছে দেখো পরিষ্কারভাবে ও তুলে ধরছে। তাহলে এই জন্যই আমি তোমাদের বলেছিলাম যে কতটা বাস্তবধর্মী একটা চরিত্র, ঠোঁট কাটা চরিত্র আমরা বলি না, স্ট্রেট ফরওয়ার্ড, যে পেঁচ নেই যার মনে, মনে এক মুখে এক, যেরকম রায়না ছিল সেরকম না। তাহলে এইখানে এই যে কথাগুলো বললো, এগুলোর মধ্যে ওর চরিত্রের এই গুণটা আরও স্পষ্টভাবে প্রকট হচ্ছে। কি বলছে এখানে? বলছে কেন তুমি আমাকে এইভাবে ভয় দেখাচ্ছ যে ওনার আমাকে পছন্দ হবে না, তিনি আমাকে রিজেক্ট। আচ্ছা, তিনি যদি আমাকে রিজেক্ট করে দেন, তাহলে আমি কি করব? নিজের হৃদয়টাকে না ভেঙে আমার যে গ্লাস মানে আয়নার কথা হচ্ছে, মিরারটা, যে মিরারে আমি আমার যে প্রতিবিম্ব সেটা যখন দেখি, সেটা দেখে আমি মুগ্ধ হই। কারণ সে কি করে, সে আমাকে কোক্স করে। এখানে কি শব্দ? ফ্ল্যাটারি শব্দ দিয়েছে, যে মিরারে যখন আমি আমার ছবি দেখি, সেই মিরারটা আমাকে বোঝায় যে আমি কত সুন্দরী। সেই যখন আমাকে সে ফ্ল্যাটারি করে, সেই কারণেই আমি খুব উৎফুল্ল হই। তাহলে আমি কি করব? আমার হৃদয় না ভেঙে আমি এই মিরারটাকেই ভেঙে দেবো, কারণ আমি বুঝবো যে সে এতদিন আমার সঙ্গে প্রতারণা করে এসেছে। আসলে আমি অত সুন্দরী নই যতটা আমার মিরারটা আমাকে দেখাতো এতদিন। সেই জন্য আমি মিরারটাকে ভেঙে দেবো। তারপরে আমি কি করব? আমি হতাশ হয়ে একটা ঘর বন্ধ করে অন্ধকার ঘরে আমি বসে থাকবো না, না, সেরকম আমি নই। তাহলে আমি কী করবো? আমি নতুন উদ্যমে আবার লেগে পড়বো। আমি টুপিটাকে আরও সুন্দরভাবে কি করব? ডিজাইন করব। যে সময়ের কথা হচ্ছে, এই সময় তোমার যে অ্যারিস্টোক্রেটিক যে লেডিস যারা ছিল, তাদের একটা তোমার এটা ফ্যাশন ছিল, তারা কি করতো? সুন্দর সুন্দর টুপি পরতো, আর সেই টুপিতে নানান ধরনের সুন্দর ডিজাইন বানাতো তারা। তো এর মধ্যেও সেটা রয়েছে। বলছে আমি কি করব? নতুন আরেকটা ডিজাইন আমি বানাবো আমার ক্যাপেতে, এবং সেখানে আমি কি করব? লুক আউট ফর সাম লেস ডিফিকাল্ট অ্যাডমায়ারার। আর একজনকে আমি খুঁজে নেব, নতুন একজনকে, যে মার্লোর মতন, যার মন জয় করা এতটা কঠিন হবে না। এখানে লাভার শব্দ না বলে বারবার দেখবে অ্যাডমায়ারার শব্দ বলছে, মানে প্রশংসা করে, যে নারীর প্রশংসা করে সে লাভারই হয়। মানে বোঝাই যাচ্ছে লাভাররা কী করতো সেই সময়? ফ্ল্যাটারি করা পছন্দ করতো, তারা তুমুলভাবে প্রশংসা করতো তার যে লেডি লাভ, তাকে, যেটা আমরা সার্জিয়াসের ক্ষেত্রেও দেখেছিলাম। তো দেখো সেটাই বলছে এখানে, যে আমি অন্যান্যদের মতো না। আমি এখানে যে সে যদি আমাকে রিজেক্ট করে, আমি নিজের হৃদয় ভেঙে একটা ঘরে বন্ধ করে নিজেকে রেখে দেবো না, আমি হতাশায় ভুগবো না, এসব কিচ্ছু আমি করবো না। আমি আমার মিরারটাকে ভেঙে ফেলবো, টুকরো টুকরো করে দেবো, কারণ সে আমার সঙ্গে প্রতারণা করেছে। সে আমাকে বুঝিয়ে এসছে যে আমি এতটাই সুন্দরী যে কেউ আমাকে রিজেক্ট করতে পারে না। আর সেটা যদি এখন ঘটে যায় মার্লোর দ্বারা, তাহলে আমি আগে ওই আয়নাটা ভাঙবো, মিরারটা ভাঙবো। তারপরে কি করব? তারপরে আবার নতুন উদ্যমে আমি রাখবো, আবার আমার ক্যাপেতে আমি একটা সুন্দর একটা আলাদা ডিজাইন বানাবো, একটা নতুন ফ্যাশন তৈরি করব আমার ক্যাপটাতে, যাতে আমাকে আরও সুন্দরই লাগে। তারপর আমি বেরিয়ে পড়বো নতুন একজনের খোঁজে, যে মার্লোর থেকে সহজ হবে যার মন জয় করা। মার্লোর মন জয় করা যদি এত কঠিন হয়, তাহলে খুব অল্প পরিশ্রমী যার মন জয় করা যাবে, এরকম একজনকে আমি খুঁজে নেবো। কতটা স্ট্রেট ফরওয়ার্ড দেখো, বাবার সামনে বলছে এইসব কথা। নেক্সট দেখো, হার্ডক্যাসেল তখন কি বলছে? ব্রেভলি রিজলভ। বাহ, খুব ভালো, তুমি একদম বোল্ডনেসের সঙ্গে তোমার যে সিদ্ধান্ত সেটা তুমি জানালে।
ইন দ্য মিন টাইম আই উইল গো প্রিপেয়ার দ্য সার্ভেন্টস ফর হিজ রিসেপশন। আর এই ফাঁকে আমি এক কাজ করি, আমি বরঞ্চ একটু ওই চাকর বাকরগুলোর কাছে যাই আর ওদের গিয়ে আমি একটু তৈরি করি মার্লোর রিসেপশনের জন্য। কেন তৈরি করতে হবে দেখো এবার বলবে, অ্যাজ উই সেলডম সি কোম্পানি দে ওয়ান্ট অ্যাজ মাচ ট্রেনিং অ্যাজ এ কোম্পানি অফ রিক্রুটস দ্য ফার্স্ট ডেজ মাস্টার MUS মাস্টার। তাহলে কী বলছে এখানে, যে আমাদের বাড়িতে তো লোকজন খুব একটা আসে না, সেই জন্য আমাদের যে কাজের ছেলে মেয়েগুলো রয়েছে যারা কাজ করে আমাদের বাড়িতে, এরা অতটা প্রস্তুত নয় যে কিভাবে অ্যারিস্টোক্রেটিক কোনো ফ্যামিলি থেকে যদি কেউ আসে, টাউন থেকে যদি কেউ আসে, তাকে কিভাবে অভ্যর্থনা তার করা উচিত, অভিবাদন কেমনভাবে জানানো উচিত, কেমনভাবে তার আপ্যায়ন করা উচিত, সেইগুলো তারা জানে না, তারা ট্রেনিং পায়নি। তো আমি গিয়ে তাদের ট্রেনিংটা আগে দিই, গিয়ে তাদের তৈরি করি যে যখন মার্লো আসবে কীভাবে মার্লোকে আপ্যায়ন করবে তারা। তার কারণ যেহেতু এদের ট্রেনিং নেই, তাহলে প্রথম দিনের যখন একটা, দেখো এখানে বলা আছে কি, যে অ্যাজ মাচ ট্রেনিং অ্যাজ এ কোম্পানি অফ রিক্রুটস দ্য ফার্স্ট ডেজ মাস্টার, মানে প্রথম দিনে যখন একটা সৈন্যবাহিনীকে প্যারেড করানো হয়, সেই যে প্রস্তুতি তাদের তৈরি করানো হয়, ফার্স্ট দিনের যে প্যারেড, সেই রকম প্রস্তুতি আমার বাড়ির যে কাজের ছেলে মেয়েগুলো রয়েছে এদেরও দিতে হবে, কারণ আগে এরা ট্রেনিং পায়নি এটা। তাহলে একটা ছোট্ট বিষয় কিনে যে কত বড় করছে এটাকে, কত মানে ইলাবোরেট ওয়েতে একটা গ্র্যান্ডিওস একটা স্টেজে মনে হচ্ছে দেখানো হচ্ছে যে এরকম ছোটো একটা ব্যাপার, একটা আপ্যায়ন করবে, তার জন্য কোথায় সৈন্যবাহিনীর প্যারেডের কাছে চলে গেল। দেখো এবার দেখো কি, তাহলে এখানেও এই যে ভার্বাল তোমার আইরনিগুলো, এই যে হিউমারগুলো, এইগুলোর জন্য কিন্তু অডিয়েন্সের মুখে হাসি ফুটছে, এগুলো বারবার তারা হাসছে এটা দেখার ফলে। ওই জন্য এই ড্রামাটা এত বেশি সেই সময় ফেমাস হয়েছিল, এত পছন্দ করেছিল মানুষ এটাকে, যে এটা এতটাই বিখ্যাত হয়েছিল যে এখনও পর্যন্ত এই সি স্টুপস টু কঙ্কার এটা কিন্তু স্টেজ হয় বিভিন্ন জায়গাতে এই ড্রামাটা। তো নেক্সট দেখো, মিস হার্ডক্যাসেল তখন অ্যালোন। মিস হার্ডক্যাসেল এবার একা একা বলছে, কারণ এক্সিট অলরেডি হয়ে গেছে, মিস্টার হার্ডক্যাসেল স্টেজ থেকে চলে গেছে। মিস হার্ডক্যাসেল তখন কি বলছে দেখো, লুড, ওই যে বললাম কলোকুয়াল ল্যাঙ্গুয়েজ, লুড আসলে লর্ড, লর্ডকে এটা কলোকুয়ালে লুড বলছে। দিস নিউজ অফ পাপাজ পুটস মি অল ইন এ ফ্ল্যাটার। ওহ, এই যে খবরটা আমাকে বাবা দিল যে আজকে সন্ধ্যাবেলায় আমাকে দেখতে আসছে একজন, এটা শুনে আমি বেশ উত্তেজিত বোধ করছি, এক্সাইটমেন্ট আসছে আমার মধ্যে। ইয়াং হ্যান্ডসাম, আবার দেখো সেই যে দুটো শব্দ মিস্টার হার্ডক্যাসেল ইউজ করেছে মার্লোর জন্য, তার মস্তিষ্কের মধ্যে এগুলো ঘুরিয়ে যাচ্ছে, ইয়াং হ্যান্ডসাম। তারপরে কি বলতে থাকো, দিস হি পুটস লাস্ট। বাবা কি করে এই দুটো গুণ শেষে বলতে পারলো, বাকি গুণগুলোকে সে আগে বললো। এই যে এত বড় তার দুটো গুণ, একটা হচ্ছে ইয়াং আর একটা হচ্ছে হ্যান্ডসাম, এই দুটো শব্দ শেষে ইউজ করলো বাবা। বাট আই পুট দেম ফরমোস্ট, আমি কিন্তু এগুলোকে সবার সামনে রাখবো, এই দুটো শব্দকে, তার এই দুটো গুণ, একটা হচ্ছে ইয়াং আর একটা হ্যান্ডসাম, আমি এই দুটোকে সামনে রাখবো, তারপরে বাকি তার সমস্ত গুণ পিছনে থাকবে। সেন্সিবল, গুড নেচার্ড, আই লাইক অল দ্যাট। হ্যাঁ বাবা, অন্যান্য যেগুলো বললো, সেন্সিবল বলেছে, গুড নেচার্ডও বলেছে, ওই যে জেনারাস বলেছিল, সেন্সিবল মানে আন্ডারস্ট্যান্ডিংয়ের কথা বলেছিল, এগুলো ঠিকই আছে, এগুলো ঠিক আছে, আমি এগুলো পছন্দ করি। বাট দেন রিজার্ভড অ্যান্ড শিপিস, তারপরে কি বললো বাবা, রিজার্ভড বললো তাকে, সে চাপা স্বভাবের, আর শিপিস মানে একটু শাই টাইপের, লাজুক, দ্যাটস মাচ এগেনস্ট হিম। এটা কি করে সে হতে পারে, কারণ তার অন্যান্য যে গুণগুলো বলেছে, ব্রেভ বলেছিল দেখো, ব্রেভ সাহসী, আবার শিপিস বলছে মানে শাই বলছে, লাজুক, এটা কি করে হতে পারে। ইয়েট কান্ট হি বি কিওর্ড অফ হিজ টিমিডিটি, আচ্ছা সে কি তার এই যে লাজুক স্বভাব এটাকে জয় করতে পারে না, এটার ঊর্ধ্বে সে উঠতে পারে নাকি। কত কি ভাবতে শুরু করে দিয়েছে তখন মার্লোকে নিয়ে। বাই বিং টট টু বি প্রাউড অফ হিজ ওয়াইফ, সে কি পারে না তার ওয়াইফকে নিয়ে যখন সে অহংকার করবে, গর্ব করবে যে আমি কেমন ওয়াইফ পেয়েছি, সেই সময় কি সে তার শাইনেসটাকে জয় করতে পারে না, সবার সামনে গিয়ে সে বলতে পারে না বুক ফুলিয়ে যে আমার ওয়াইফ কে হার্ডক্যাসেল, এরকম একজনকে আমি পেয়েছি, এইভাবে সে নিজের শাইনেসকে জয় করতে পারে না। ইয়েস অ্যান্ড কান্ট আই, সে নিশ্চয়ই পারবে, এটা আমার বিশ্বাস। বাট আই ভো, কিন্তু আমি এটা জোর দিয়ে বলতে পারি, আই অ্যাম ডিসপোজিং অফ দ্য হাজব্যান্ড বিফোর আই হ্যাভ সিকিউরড দ্য লাভার। এবার দেখো কি বলছে, হ্যাঁ সে অবশ্যই পারবে, অ্যান্ড কান্ট আই, কিন্তু আমি কি পারি না, দিয়ে কিছু একটা বলতে যাচ্ছিল, এই জন্য একটা ড্যাশ আছে দেখো, আমি কি পারি না, তারপরে থেমে গেছে, দিয়ে বলছে আরে আই অ্যাম ডিসপোজিং অফ দ্য হাজব্যান্ড, ডিসপোজিং মানে ডিলিং উইথ দ্য হাজব্যান্ড বিফোর আই হ্যাভ সিকিউরড দ্য লাভার। আরে আমি এসব কী ভাবছি, সে তো এখনও আমার প্রেমিকই হয়ে ওঠেনি, আর আমি
তাকে হাজব্যান্ড বানিয়ে ফেলেছি, সেই সব নিয়ে আমি চিন্তা করছি। আমি তাকে হাজব্যান্ড হিসেবে ডিল করতে শুরু করে দিয়েছি, যে জায়গায় সে এখনও আমার লাভারই হলো না। এসব আমি কি ভাবছি? দেখো আবার সে বাস্তবের মাটিতে ফিরে এসছে। একটুখানি উঠতে শুরু করেছিল, কত কল্পনার জগতে একটা চলে গিয়েছিল, কিন্তু আবার সে ফিরে এসছে সঙ্গে সঙ্গে বাস্তবের মাটিতে। সে এবার বলছে নিজেকে যে এসব আমি কী করছি, এখন তো কিছুই ঘটেনি, গাছে কাঁঠাল আমি কেন গোফে তেল লাগাচ্ছি এখন। এন্টার মিস নেভিল, এইসব সে যখন চিন্তা করছে সেই সময় মিস নেভিলের প্রবেশ ঘটছে। নতুন একটা ক্যারেক্টার আমরা এখানে পাচ্ছি। মিস হার্ডক্যাসেল তাকে দেখি বলছে, আই এম গ্ল্যাড ইউ আর কাম, তুমি এসেছো। এইটা দেখবে, খেয়াল করবে কিছু জায়গায় এখানে বলা উচিত ইউ হ্যাভ কাম, ইউ আর কাম বলছে, যেখানে হ্যাভের জায়গায় আর ইউজ করা বা বি ভার্ব ইউজ করা হ্যাভ ভার্বের জায়গায়, এইটা কিন্তু বারবার লক্ষ্য করবে এদের স্পিচগুলোর মধ্যে আসবে এটা। নেভিল মাই ডিয়ার টেল মি কনস্ট্যান্স, আচ্ছা এর যে ক্রিশ্চিয়ান নেম অর্থাৎ ফার্স্ট নেম যেটা সেটা হচ্ছে কনস্ট্যান্স, কনস্ট্যান্স নেভিল। হাউ ডু আই লুক দিস ইভিনিং, আজকে আমাকে কেমন দেখতে লাগছে একটু বলো তো নেভিল। ইজ দেয়ার এনিথিং হুইমসিক্যাল অ্যাবাউট মি, আজকে কি আমাকে দেখে একটু হুইমসিক্যাল লাগছে? হুইমসিক্যাল মানে অড, আগে দেখতে পেয়েছি আমরা পার্টিকুলার, সেটা মানে অড, সিঙ্গুলার সেটা মানে অড, একটু পরে দেখবো আমরা সিঙ্গুলার শব্দটা। পার্টিকুলার শব্দটা প্রথমেই পেয়েছিলাম একদম ফার্স্ট স্পিচ মিসেস হার্ডক্যাসেলের, সেখানে পার্টিকুলার বলেছিলেন তিনি, যেটার মানে অড ছিল, স্ট্রেঞ্জ। এখানে আমরা পেলাম হুইমসিক্যাল, এটার মানেও কিন্তু অড বা স্ট্রেঞ্জ, খাম খেয়ালি, হুইমসিক্যালটার অর্থ হচ্ছে অ্যাবাউট মি। বলছে আজকে কি আমাকে দেখে একটু অদ্ভুত লাগছে, একটু অড টাইপের লাগছে। ইজ ইট ওয়ান অফ মাই ওয়েল লুকিং ডেজ চাইল্ড, অন্যান্য দিন যেমন আমাকে সুন্দর লাগে আজকেও কি তেমনই লাগছে না লাগছে না? অ্যাম আই ইন ফেস টুডে, ইন ফেস মানে লুকিং অ্যাট্রাকটিভ, আজকে কি আমাকে অ্যাট্রাকটিভ লাগছে দেখে? মিস নেভিল তখন বলছে পারফেক্টলি মাই ডিয়ার, একেবারেই। ইউ নাও আই লুক এগেন, দাঁড়াও 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 একটু দেখি, তোমাকে আজকে দেখাচ্ছে, দাঁড়াও আর একটু দেখতে দাও আমাকে, দিয়ে মুখটা ধরে তার ঘুরিয়ে একটু দেখছে। ব্লেস মি শিওর নো অ্যাক্সিডেন্ট হ্যাজ হ্যাপেন্ড among the canary birds or the goldfishes? Has your brother or the cat been meddling? Or has the last novel been too moving? দেখো কি বলছে, বলছে দেখি দেখি দেখি, প্রথমে বলে দিয়েছে হ্যাঁ ঠিকই আছে কোনো সমস্যা নেই, তারপরে বলছে দাঁড়াও একটু দেখতে দাও ভালো করে, দিয়ে দেখে বলছে আরে কোনো অ্যাক্সিডেন্ট ঘটে গেছে নাকি তোমার ওই ক্যানারি বার্ডসগুলো কিনা। ডিয়ার ফ্রেন্ডস, এই জায়গায় আমরা জানতে পারবো যে কেটের কাছে কী কী পেট রয়েছে। তাহলে প্রথমে আমরা জানতে পারছি যে তার কাছে কিছু ক্যানারি বার্ডস রয়েছে, এটা এক ধরনের পাখি, তোমার গায়ক পাখি, এক ধরনের ছোটো আকারের হয় ক্যানারি বার্ডস। তারপরে বলছি গোল্ড ফিশের কিছু হয়েছে নাকি, মানে তার কাছে এক ধরনের চাইনিজ ফিশ আছে, গোল্ড ফিশ যেগুলো, বলছে সেই গোল্ড ফিশগুলোর কিছু হলো নাকি ক্যানারি বার্ডগুলোর কিছু হলো। হ্যাজ ইয়োর ব্রাদার অর দ্য ক্যাট, অর্থাৎ একটা ক্যাটও আছে কেটের কাছে, বিন মেডলিং, তারা কি তোমার ভাই কি তোমাকে খুব জ্বালাচ্ছে নাকি আজকে, মানে কার কথা বলছি, টনির কথা, নাকি ক্যাটটা খুব জ্বালাচ্ছে তোমাকে। অর হ্যাজ দ্য লাস্ট নভেল বিন টু মুভিং, মুভিং মানে এখানে প্যাথেটিক, শেষ যে নভেল তুমি বলছো সেটা কি খুব প্যাথেটিক ছিল, সেই জন্য কি আজকে তোমাকে এরকম দেখাচ্ছে, মানে চিন্তিত দেখাচ্ছে, তার মুখের মধ্যে একটা চিন্তার ভাব, সেটা মিস নেভিল কিন্তু ধরে ফেলেছে। সে তখন প্রশ্ন করছে যে কেন এই চিন্তার ভাব তোমার মধ্যে আমি দেখছি, কেন তুমি আমাকে সব প্রশ্ন করছো যে আজকে তোমাকে কীরকম লাগছে, কোনো অ্যাক্সিডেন্ট ঘটেছে, তোমার ক্যানারি বার্ডসগুলোর মধ্যে কিছু হয়েছে, কেউ কি মারা গেছে নাকি গোল্ড ফিশগুলোর কিছু ঘটেছে, নাকি তোমার ভাই খুব জ্বালাতন করেছে আজকে, নাকি তোমার পোষা বেড়ালটা খুব জ্বালিয়েছে তোমাকে, নাকি যে নভেলটা তুমি শেষ করেছো পড়ে এইমাত্র, বা লাস্ট যে নভেলটা তুমি পড়েছো সেটা অত্যন্ত রকম এক্সাইটিং, অত্যন্ত রকম প্যাথেটিক ছিল, সেটা খুবই ট্র্যাজিক ছিল, কোনটা? মিস হার্ডক্যাসেল বলছে নো, নাথিং অফ অল দিস, না 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 এগুলোর মধ্যে কোনোটাই নয়। আই হ্যাভ বিন থ্রেটেন্ড, আই ক্যান স্কেয়ার্স গেট ইট আউট, আমাকে ভয় দেখানো হয়েছে, আমি এখান থেকে বেরিয়ে আসতে পারছি না। আই হ্যাভ বিন থ্রেটেন্ড উইথ এ লাভার, একজন লাভারের ভয় আমাকে দেখানো হয়েছে। এবার দেখো মিস নেভিল বন্ধুদের মধ্যে যেমন কথোপকথন হয় সেরকম হচ্ছে। মিস নেভিল তখন বলছে অ্যান্ড হিজ নেম, আর তার নাম কি? মিস হার্ডক্যাসেল বলছে ইজ মার্লো, তার নাম হচ্ছে মার্লো। মিস নেভিল বলছে ইনডিড, ও তাই নাকি? মিস হার্ডক্যাসেল তখন বলছে দ্য সান অফ স্যার চার্লস মার্লো, স্যার চার্লস মার্লোর সন্তান। মিস নেভিল বলছে আই লিভ মানে আই অ্যাম শিওর, আমি নিশ্চিত যে দ্য মোস্ট ইন্টিমেট ফ্রেন্ড অফ মিস্টার হেস্টিংস মাই অ্যাডমায়ারার, আমার যে প্রেমিক, আবার দেখো এখানে লাভার শব্দ নেই, অ্যাডমায়ারার শব্দ ব্যবহার করছে, মানে সেই সময়কার প্রেমিকদের কাজই এটা ছিল, তারা বারবার মানে খুবই প্রশংসা করতো তাদের যে বেলাভেড তা। তাহলে বলছে যে আমার যে অ্যাডমায়ারার, আমার যে প্রশংসাকারী, আমার যে লাভার, সেই মিস্টার হেস্টিংসের অত্যন্ত কাছের বন্ধু হচ্ছেন এই মিস্টার মার্লো, এই সেই মিস্টার মার্লো
আমি এ ব্যাপারে সম্পূর্ণরূপে নিশ্চিত, কারণ তুমি এই যে জানলে সে স্যার চার্লস মার্লোর ছেলে, তাহলে এই সে নতুন একটা নাম পেয়েছি মিস্টার হেস্টিংস, যে হচ্ছে এই মিস নেভিলের লাভার। ডিয়ার ফ্রেন্ডস, এই মিস নেভিলকে, মিস নেভিলের পরিচয় আমি আগেও বলেছি তোমাদের, ক্যারেক্টার যখন আমি বলছিলাম, আবার বলছি, কেটের যে মা অর্থাৎ মিসেস হার্টক্যাসেল, সে হচ্ছে মিস নেভিলের পিসি হয়। মিস নেভিলের বাবা মা দুজনাই মারা গেছে, তো এ এখন এদের কাছেই থাকে, মানে তার পিসির বাড়িতেই থাকে। সে হচ্ছে মিস নেভিল। মিসেস হার্টক্যাসেল চায় যে তার ছেলে অর্থাৎ টনির সাথে যাতে বিয়ে হয় এই নেভিলের। কেন চাই? কারণ নেভিলের যে তোমার পিতা ছিলেন, তিনি তার জন্য একটা বক্স রেখে গিয়েছিলেন, কিসের? জুয়েলের। বেশ কিছু অলংকার, দামি দামি অলংকার কিছু তাকে দিয়ে গিয়েছিলেন। কি বলেছিলেন? যে যখন তার বিয়ে হবে সে তখন এটা পাবে। মিসেস যে হার্টক্যাসেল, তার লোভ রয়েছে ওই অলংকারের ঝুড়িটার প্রতি, সেই জন্য ওই বাক্সটার প্রতি, সেই জন্য সে কিছুতেই ওই বাক্সটাকে, অলংকারের বাক্সটাকে হাতছাড়া করতে চায় না। সে চায় যে এই বাড়িতেই থাকুক ওটা, আর এই বাড়িতে যদি রাখতে হয় বাক্সটাকে, তাহলে মিস নেভিলকেও এই বাড়িতেই থাকতে হবে। তার সবথেকে সহজ উপায় হচ্ছে টনির সাথে তার বিয়ে দিয়ে দেওয়া। তাহলে এই লোভে পড়ে, এই তোমার অর্থের লোভে পড়ে, অলংকারের লোভে পড়ে সে টনির সঙ্গে কিন্তু বিয়ে দিতে চায় মিস নেভিলের। আর মিস নেভিল ভালোবাসে কাকে? মিস্টার হেস্টিংসকে। আর এই মিস্টার হেস্টিংস হচ্ছে মিস্টার মার্লোর একেবারে কাছের বন্ধু, ইন্টিমেট ফ্রেন্ড। তাহলে স্টোরিটা কতটা ইন্টারেস্টিং হতে চলেছে এইবার দেখতে পাচ্ছ। মূল স্টোরির মধ্যে আমরা প্রবেশ করিনি এখনও, কিন্তু তার আগেই প্লট তৈরি হচ্ছে এখানে, আর কতটা ইন্টারেস্ট আমাদের মধ্যে ধীরে ধীরে অথর ক্রিয়েট করে দিয়েছেন আমরা দেখতে পাচ্ছি এখানে। চলো এগিয়ে যাই আমরা নেক্সট। আই বিলিভ, আচ্ছা তারপর এই লাইনটা দেখো, দে আর নেভার অ্যাসান্ডার, তারা একে অপরের থেকে দূরে থাকতে পারে না, তারা এতটাই ইন্টিমেট ফ্রেন্ড। আই বিলিভ ইউ মাস্ট হ্যাভ সিন হিম হোয়েন উই লিভড ইন টাউন। তোমার তো আশা করছি তোমার মনে আছে যে আমরা যখন লন্ডনে থাকতাম তখন তো তুমি দেখেছিলে তাদের, তখন তাকে, মানে মিস্টার মার্লোর কথা বলছি, মিস্টার মার্লোকে তুমি তো দেখেছিলে তখন। মিস হার্টক্যাসেল, নেভার, না না না, আমি কখনো দেখিনি। মিস নেভিল তখন বলছি, হি ইজ এ ভেরি সিঙ্গুলার ক্যারেক্টার। দেখো এসেছে, আমি বলছিলাম না এখানে পার্টিকুলার শব্দ এসেছিল, তারপরে আমরা হুইমসিক্যাল পেলাম, এবার পাচ্ছি সিঙ্গুলার। বলছে সে হচ্ছে খুব সিঙ্গুলার ক্যারেক্টার, মানে অড, স্ট্রেঞ্জ, সেটা অদ্ভুত চরিত্র। কে? মিস্টার মার্লো। কেন অদ্ভুত চরিত্র দেখো এবার বলবে। আই অ্যাসিওর ইউ অ্যামং উইমেন অফ রেপুটেশন অ্যান্ড ভার্চু, খেয়াল করো, উইমেন অফ রেপুটেশন অ্যান্ড ভার্চু, নোট করো কাদের কথা বলা হচ্ছে। এই উইমেন অফ রেপুটেশন অ্যান্ড ভার্চু অ্যারিস্টোক্রেটিক ফ্যামিলির যে সমস্ত মেয়েরা রয়েছে, যে সমস্ত লেডিস রয়েছে, সেই অ্যারিস্টোক্রেটিক লেডিসদের কাছে মিস্টার মার্লো কেমন? হি ইজ দ্য মডেস্টেস্ট ম্যান। মডেস্টেস্ট ইউজ দেখো এখানে। তাহলে সে হচ্ছে সব থেকে বেশি বিনয়ী অ্যালাইভ, মানে সমাজের উচ্চ স্তরের হায়ার ক্লাসের যে সমস্ত তোমার লেডিস রয়েছে, মার্লো যখন তাদের সাথে কথা বলে সে যেন বিনয়ের অবতার হয়ে যায়, এত বিনয়ী সে হয়ে যায়, এত মডেস্ট সে হয়ে যায়। আর এই মডেস্টির কথা অলরেডি মিস্টার হার্টক্যাসেল আমাদের জানিয়েছেন, যে গুণটা আবার অতটা পছন্দ হয়নি আমাদের কেট হার্টক্যাসেলের। তাহলে এই গুণটা সে কাদের কাছে দেখায়? হায়ার ক্লাসের যে সমস্ত মহিলা তাদের কাছে। কিন্তু এরপরে দেখো কি বলছে, বাট হিজ অ্যাকোয়েন্টেন্স গিভ হিম এ ভেরি ডিফারেন্ট ক্যারেক্টার অ্যামং ক্রিয়েচার্স অফ অ্যানাদার স্ট্যাম্প। ক্রিয়েচার অফ অ্যানাদার স্ট্যাম্প, ইউ আন্ডারস্ট্যান্ড মি। দেখো পুরোটা ক্লিয়ার করিনি, ইউ আন্ডারস্ট্যান্ড মি, তুমি বুঝতে পারছো আমি কি বলছি। যখন সে অন্য যে স্ট্র্যাটাটা রয়েছে, সমাজের অন্য যে স্তর রয়েছে, সেইখানের যে ক্রিয়েচারগুলো, যে প্রাণীগুলো, অর্থাৎ কাদের কথা বলছে? আগেরটা বলেছিল আপার ক্লাস সোসাইটির যে সমস্ত ওম্যান লেডিস, এবার তার মানে বলছে লোয়ার ক্লাস সোসাইটির যে সমস্ত মেয়ে যারা রয়েছে, তাদের সঙ্গে সে যখন কথাবার্তা বলে একেবারেই সে পরিবর্তন হয়ে যায়, একেবারেই সে চেঞ্জ হয়ে যায়। যে মডেস্টেড ব্যক্তি, যে বিনয়ের অবতার যে ছিল, তার পুরো বিপরীত সে হয়ে যায়, মানে এতটা ফ্র্যাঙ্ক হয়ে যায় সে যে তুমি ধরতেই পারবে না যে সে কেমন ব্যক্তি। এতটাই অড সেই ক্যারেক্টারটা, পুরো দুরকমের মানুষ আমরা তাকে দেখতে পাই সবসময়। তার অর্থাৎ তার চরিত্রটা নির্ভর করে মারলো যে সে কার সাথে কথা বলছে। তার এই যে ক্লাস কনসাসনেস, ক্লাস ডিস্টিংশন, এই জায়গা থেকে কিন্তু বিকট মাত্রায়
মানে ইনি অ্যাকচুয়ালি মক করছেন এই ক্লাস ডিস্টিংশনটাকে আমাদের গোল্ডস্মিথ সাহেব। তো উনি বলছেন এই মার্লোর চরিত্রের মাধ্যমে উনি দেখাচ্ছেন এটা যে মার্লো যখন হায়ার ক্লাস সোসাইটির যে সমস্ত অ্যারিস্টোক্রেটিক যে তোমার লেডি জেন্টেল লেডি তাদের সঙ্গে যখন সে কথা বলে সে মডেস্ট হয়ে যায়, আর যখন লোয়ার ক্লাস যে মেয়েরা তাদের যে লেডিস তাদের সঙ্গে সে যখন কথা বলে তার চরিত্র কিন্তু সম্পূর্ণ অন্য হয়ে যায়, তার মধ্যে সেই মডেস্টির ছোঁয়া মাত্র পাওয়া যায় না। তুমি বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? মিস নেভিল বলছে মিস হার্ডক্যাসল ও অ্যান অড ক্যারেক্টার ইন্ডির, ও সত্যিই তো একটা অদ্ভুত ব্যক্তি, তাই তো। আই শ্যাল নেভার বি এবল টু ম্যানেজ হিম, আমার তো মনে হয় আমি তাকে কখনোই ম্যানেজ করতে পারবো না। হোয়াট শ্যাল আই ডু, আমার কী করা উচিত এখন? শাও মানে থামো, একটু ভাবতে দাও। দিয়ে বলছে থিঙ্ক নো মোর অফ হিম, আর তার কথা ভেবে আমার লাভ নেই এখন, বাট ট্রাস্ট টু অকারেন্সেস ফর সাকসেস। খেয়াল করো, ট্রাস্ট টু অকারেন্সেস, যেমন সিচুয়েশান তৈরি হবে সেই সিচুয়েশান অনুযায়ী যাতে আমি সফল হই সেরকম ব্যবস্থা আমি করব। এইখান থেকে দেখো আরেকটা ক্যারেক্টারিস্টিক্স প্রকাশ পাচ্ছে কেটের, যে ফেটে বিশ্বাস করে না। অন্য আমরা এরকম বলতে পারতো সে যে ভাগ্যে যা আছে সেরকম হবে না, সেটা বলিনি। সে বলছে অকারেন্স, অর্থাৎ পরিস্থিতির যে চাহিদা থাকবে সেই অনুযায়ী আমি নিজেকে মোল্ড করে নেবো, সেই অনুযায়ী আমি আচরণ করব, যেমন পরিস্থিতি থাকবে, কিন্তু সাকসেস আমার চাই। এই জন্য আমি তোমাদের প্রথমেই বলেছিলাম যে এই যে চরিত্রটা এই রাইনার ক্যারেক্টারিস্টিক্স থেকে একদম ডিফারেন্ট। এইখানেই পার্থক্যটা আছে যে বাস্তবধর্মী চরিত্র, এ কিন্তু নিজের যে অ্যাকশান তার উপরে বিশ্বাস রয়েছে, সেই জন্যই বলছে যে যেমন ভবিষ্যতে সিচুয়েশান তৈরি হবে সেই অনুযায়ী আমি কাজ করব। তারপরে দেখো, বাট হাউ গোজ অন ইউর ওন অ্যাফেয়ার মাই ডিয়ার। এবার নেভিলকে বলছে আচ্ছা তোমার প্রেম কেমন চলছে বলো। তখন বলছে যে হ্যাজ মাই মাদার বিন কোর্টিং ইউ ফর মাই ব্রাদার টনি অ্যাজ ইউজুয়াল। আমার মা কি এখনও সেই তোমাকে কোর্ট করেই চলেছে টনির জন্য, মানে টনিকে বিয়ে করার জন্য এখনও তোমার পিছনে লেগেই রয়েছে আমার মা সেইভাবেই। মিস নেভিল তখন কি বলছে, তখন আই হ্যাভ জাস্ট কাম ফ্রম ওয়ান অফ আওয়ার এগ্রিয়েবল টিটেটিস মানে হচ্ছে তোমার শর্ট মিটিং একটা। বলছে এই মাত্র আমাদের একটা আলোচনা সভা শেষ করে আমি আসছি এই মাত্র, মানে এই একই কাহিনী যেটা তুমি বললে যে টনির হয়ে আমার জন্য মানে টনির সাথে আমার বিয়ে দেওয়ার জন্য বারবার যে তার মা কোর্ট করে আমাকে, একটু আগেও সেই একই কাজ করছিলেন তিনি, তার সাথেই কথা বলছিলাম আমি, দিয়ে ফিরলাম। শি হ্যাজ বিন সেইং 100 টেন্ডার থিংস, কত না ভালো ভালো কথা তিনি টনির সম্পর্কে শোনাচ্ছিলেন আমাকে। অ্যান্ড সেটিং অফ হার প্রিটি মনস্টার, খেয়াল করো, নোট করো যে প্রিটি মনস্টার কে এখানে। মিস নেভিল কাকে প্রিটি মনস্টার বলেছেন? এই প্রিটি মনস্টার আর কেউ নয়, স্বয়ং টনি। অর্থাৎ টনির প্রতি মিস নেভিলের আচরণটা ঠিক কেমন, সে তাকে কি মনে করে? মনস্টার। এখানে মনস্টার অর্থ আমরা উইকেড পারসন। প্রিটি, এখান থেকে বুঝতে পারছি হ্যান্ডসাম টনি তো হ্যান্ডসাম, কিন্তু তাকে সে কীভাবে মনস্টার ভাবছে, উইকেড পারসন ভাবছে। সেই দুষ্ট ব্যক্তি, সেই যে দুষ্ট ব্যক্তি টনি, তার সম্পর্কে কতই না ভালো ভালো কথা উনি শোনাচ্ছিলেন আমাকে। টনি কিন্তু মিস হার্ডক্যাসেলের ভাই, মিস হার্ডক্যাসেলের সামনেই তার সম্পর্কে এই সব কথা বলছে। সে দেখো কতটা বন্ধুত্ব রয়েছে এই দুজনের মধ্যে, অর্থাৎ কেট আর নেভিলের মধ্যে। এবার দেখো কি তারপরে কি বলছে, অ্যান্ড সেটিং অফ হার প্রিটি মনস্টার অ্যাজ দ্য ভেরি পিঙ্ক অফ পারফেকশন। পিঙ্ক অফ পারফেকশন মানে মোস্ট পারফেক্ট হিউম্যান বিং ইন দ্য ওয়ার্ল্ড, মোস্ট কমপ্লিট, মোস্ট পারফেক্ট, মোস্ট বিউটিফুল। তাহলে সে এমনভাবে তার এই উইকেড ছেলেকে এমনভাবে সে নানান ভালো ভালো গুণ দিয়ে তাকে সাজানোর চেষ্টা করে আমার সামনে তুলে ধরে যেন সে পৃথিবীর সবথেকে একদম মানে কমপ্লিট ব্যক্তি, পারফেক্ট ব্যক্তি এরকম মনে হয় সে যখন তার গুণ বর্ণনা করে টনি আমার কাছে। এটা শুনে মিস হার্ডক্যাসেল তখন কি বলছে দেখো, হার পার্সিয়ালিটি ইজ সাচ দ্যাট সি অ্যাকচুয়ালি থিংস হিম সো। আর তিনি সত্যি তাকে মনেও করে এরকম, যে কি মনে করে? পিঙ্ক অফ পারফেকশন, অর্থাৎ পারফেক্ট হিউম্যান বিং তাকে মনে করে কে? তার মা, কে তোমার মিসেস হার্ডক্যাসেল। কারণ টনির ক্ষেত্রে তিনি অত্যন্ত পক্ষপাতী, পার্সিয়ালিটি রয়েছে টনির প্রতি তার। এ ফরচুন লাইক ইয়োর্স ইজ নো স্মল টেম্পটেশন। তোমার কাছে যে জিনিসটা রয়েছে, অর্থাৎ তোমার কপালে যে জিনিসটা আছে,
তার লোভটা কি অত ছোট যে তিনি ছাড়তে পারবেন? কার কথা বলা হচ্ছে এখানে? তোমাদের আগেই বললাম আমি, ওই যে একটা বাস্কেট রয়েছে, একটা বক্স রয়েছে জুয়েলারি, যেটা তার যে পেরেন্টস দিয়ে গিয়েছিল মিস নেভিলকে তাদের মৃত্যুর আগে, তো সেই বক্সটার কথা হচ্ছে, সেই জুয়েলারির যে বক্স তার কথা হচ্ছে, সেটার লোভ কি আমার মা ছাড়তে পারে অত সহজে? বিসাইডস অ্যাজ সি হ্যাজ দ্য সোল ম্যানেজমেন্ট অফ ইট, আর এখন তো সেই তার দায়িত্বে রয়েছে, ওটা কিন্তু এখন কার দায়িত্বে আছে? ওর পিসি যে মিসেস হার্টক্যাসেল, তার দায়িত্বেই রয়েছে ওই জুয়েলারির যে বক্সটা, তাই তার লোভ ছাড়া অত সহজ নয়। আই অ্যাম নট সারপ্রাইজ টু সি হার আনউইলিং টু লেট ইট গো আউট অফ দ্য ফ্যামিলি, আর আমি এ ব্যাপারে একেবারেই সারপ্রাইজ নই এটা দেখে যে তিনি চান না যে এই ফ্যামিলির বাইরে যাক ওই বক্সটা, ওই জন্যই তিনি টনির সঙ্গে তোমার বিয়ে দিতে চান। মিস নেভিল তখন বলছে, আ ফরচুন লাইক মি হুইচ চিপলি কনসিস্ট ইন জুয়েল। কিসের ফরচুন? ফরচুন মানে ওই শুধু ওই ওই জুয়েলস কটা, ওই কয়েকটা মণিমাণিক্য, এটাই হচ্ছে একটা ফরচুন? এটা আবার কোনো ফরচুন হলো? ইজ নো সাচ মাইটি টেম্পটেশন। আর এটা এত বড় একটা লোভ যেটা উনি ছাড়তে পারছেন না? আমি তো এরকম মনে করি না। বাট অ্যাট এনি রেট ইফ মাই ডিয়ার হেস্টিংস বি বাট কনস্ট্যান্ট আই মেক নো ডাউট টু বি টু হার্ড ফর হার অ্যাট লাস্ট। যদি আমার যিনি রয়েছেন লাভার মিস্টার হেস্টিংস, তিনি যদি কনস্ট্যান্ট থাকে, অর্থাৎ সে যদি আমার প্রেমে অবিচলিত থাকতে পারে, তাহলে আমি তোমাকে নিশ্চিত রূপে একটা কথা বলতে পারি যে শেষে অ্যাট লাস্ট আমি মিসেস হার্টক্যাসেলের প্রতি কিন্তু একটু হার্ড হব, অর্থাৎ তাকে আউট উইট করে দেবো। সে যে বারবার তার ছেলের সাথে আমার বিয়ে দেওয়ার জন্য প্ররোচিত করছেন আমাকে, এইটা কিন্তু আমি এখন তো মেনে নিচ্ছি এটা, কিন্তু শেষ পর্যন্ত আমি কিন্তু তাকে আউট উইট করে দেবো। আমি তাকে আঘাতটা দেব যে আমি বিয়ে করবো না টনিকে, এটা আমি তাকে জানাবই শেষে। কখন? যদি মিস্টার হেস্টিংস তার প্রেমে অবিচলিত থাকতে পারে তবেই। However, I let her suppose that I am in love with her son. কিন্তু এই মুহূর্তে আমি এখন এরকম একটা অভিনয় করে চলেছি তার সামনে, মিসেস হার্টক্যাসেলের সামনে, যে আমিও টনির প্রেমে একদম পাগল, আমরা দুজনে একে অপরকে ভালোবাসি, এইরকমই অভিনয় আমি করি তার সামনে। অ্যান্ড শি নেভার ওয়ান্স ড্রিমস দ্যাট মাই অ্যাফেকশনস আর ফিক্সড আপন অ্যানাদার। আর আমার অভিনয়ে তিনি ধরতেই পারেন না যে আসলে আমি অন্য কাউকে ভালোবাসি, এটা তিনি বুঝতেই পারেন না। তাহলে এ অভিনয় করে চলেছে কে? মিস নেভিল। এ কেন অভিনয় করে চলেছে? কারণ এই মুহূর্তে সে এটাকে তুলে ধরতে চাইছে না, এই বিষয়টাকে লাইমলাইটে আনতে চাইছে না যে সে অন্য কাউকে ভালোবাসে। কারণ এই মুহূর্তে বলে দিলে তারও হাতছাড়া হয়ে যাবে ওই জুয়েলারির যে বক্সটা, সেটা তারও হাতছাড়া হয়ে যাবে। সেই জন্য সে বলতে চাইছে না এই মুহূর্তে। আর উনি তো হাতছাড়া করতে চাইছেন না, ফ্যামিলির বাইরে যাতে সেটা না যায়, সেই জন্য টনির সাথেই এর বিয়ে দিতে চাইছে। তাহলে দুজনাই কি করছে? অ্যাকচুয়ালি দুজনাই কিন্তু একে অপরের সাথে অভিনয় করছে। মিসেস হার্টক্যাসেল এই টনির যে দোষগুলো সেগুলোকে ঢেকে তাকে খুব গুণী একজন ব্যক্তি, পারফেক্ট একজন মানুষ হিসেবে তুলে ধরছে, অভিনয় করছে। মিস নেভিল সেও অভিনয় করছে যে সেও টনিকে ভালোবাসে, আসলে সে হেস্টিংসকে ভালোবাসে। নেক্সট, মিস হার্টক্যাসেল, মাই গুড ব্রাদার। খেয়াল করো, মিস হার্টক্যাসেলও কিন্তু টনিকে পছন্দ করে, এরকম সে তোর ভাই হয়, সে পছন্দ করেন এরকম নয়। সেই জন্য বলছে গুড ব্রাদার হোল্ডস আউট স্টাউটলি, বলছে আমার যে ভাই সে ভালো, সে খারাপ নয়, সেও বিরোধিতা করে এটার। কোন কথাটা? মিসেস হার্টক্যাসেল যতবার টনিকে বলে যে তুমি বিয়ে করো, কাকে? মিস নেভিলকে, সে কিন্তু এটার তীব্র বিরোধিতা করে। কারণ আমরা জানবো একটু পরে যে টনিও একটা মেয়েকে ভালোবাসে সেই গ্রামেরই, সেটা আমরা একটু পরে জানতে পারবো। আপাতত দেখো, টনি কিন্তু এটা স্টাউটলি কিন্তু সে বিরোধ করে যে কনস্ট্যান্স নেভিলকে আমি বিয়ে করবো না। আই কুড অলমোস্ট লাভ হিম ফর হেটিং ইউ সো, এই লাইনটা দেখো, কি বলেছে দেখো, আই কুড অলমোস্ট লাভ হিম ফর হেটিং ইউ সো। যদি সে তোমাকে এতটা না ঘৃণা করতো, তাহলে আমার তার প্রতি প্রেমটা আরও বেশি হতো। ভাই হিসেবে আমার যে ভালোবাসাটা তার প্রতি, সেটা আমি এতটা দেখাই না তাকে, এতটা আর তাকে আমি ভালোবাসি না এতটা, যতটা না আমি তাকে ভালোবাসতে পারতাম যদি সে না তোমাকে ঘৃণা করতো। টনির কিন্তু নেভিলের প্রতি একটা ঘৃণা রয়েছে। টনি নেভিলকে পছন্দ করে না, একেবারে দু চোখে সইতে পারে না তাকে, কারণ তার মা তাকে জোর করছে ওকে বিয়ে করার জন্য, আর টনি তাকে বিয়ে করতে চায় না। টনি অন্য কারোর প্রেমে পাগল হয়ে রয়েছে, সেই জন্য টনি একেবারেই নেভিলকে দেখতে পারে না। সেই জন্য আর কেট কি করে, কেট তার ভাইকেও ভালোবাসে, তার সাথে সাথে আবার নেভিল হচ্ছে তার অত্যন্ত ভালো বন্ধু।
তাকেও খুব ভালোবাসে। সেই জন্য বলছে যদি টনি তোমাকে না ঘৃণা করতো তাহলে হয়তো আমি টনিকেও খুব বেশি ভালোবাসতে পারতাম। নেক্সট দেখো মিস নেভিল তখন কি বলছে, ইট ইজ এ গুড নেচার্ড ক্রিয়েচার অ্যাট বটম। যে নেভিল একটু আগেই বলেছিল মনস্টার, টনিকে একটা উইকেড পারসন বলেছিল, সে যখন নেভিল মিস কেট যখন এই কথাটা বলল সেটা শুনে সেও একটু গলে গেছে তার হৃদয়। সে তখন টনিকে বলছে, হ্যাঁ একেবারে যদি হৃদয়ের দিক থেকে দেখি, অন্তরের অন্তঃস্থল থেকে টনিও অতটা খারাপ নয়, টনি বেশ ভালো মানুষই। এবার দেখো তার মত বদলেছে, সেই এই কথা শুনে বলছে যে গুড নেচার্ড ক্রিয়েচার, টনি একটা ভালো ছেলে যদি একেবারেই তার বটম অফ দ্য হার্ট আমরা দেখি। অ্যান্ড আই অ্যাম শিওর উড উইশ টু সি মি ম্যারিড, অ্যান্ড আই অ্যাম শিওর হি উড উইশ টু সি মি ম্যারিড টু এনিবডি বাট হিমসেলফ। আর আমিও এটা জানি, মিস নেভিল বলছে যে আমি এটা জানি যে টনিও মনে প্রাণে চাই যে আমার অন্য কারোর সাথেই বিয়ে হোক, তার সাথে না, সেটা সে চাই, এটাও আমি জানি। এবার কি বলছে দেখো, বাট মাই আন্টস বেল রিংস ফর আওয়ার আফটারনুন ওয়াক রাউন্ড দ্য ইমপ্রুভমেন্টস। বলছে আরে আন্ট কিন্তু আমাদের আন্ট এর পিছিয়ে বলছে আমাদের আন্ট কিন্তু বেল বাজিয়ে দিয়েছে, চলো আমাদের হাঁটতে বেরোতে হবে, এখন তো আফটারনুন, বিকেলবেলায় আমরা যে হাঁটতে বেরোই প্রত্যেক দিন, আমরা হাঁটবো কোথায়, ইমপ্রুভমেন্টস কি, ওদের যে গার্ডেনটা রয়েছে, বাড়ির সামনে একটা গার্ডেন আছে, আমরা দেখবো এখানে একটা সিন হবে, তো সেই গার্ডেনের চারিদিকের যে তোমার একটা জায়গা রয়েছে সেইটাকে ইমপ্রুভমেন্টস বলছে, সেই ইমপ্রুভমেন্টসে প্রত্যেক দিন তারা বিকেলবেলায় হাঁটতে বেরোয়। তো বলছে আমাদের যে আন্ট সে বেল বাজিয়ে দিয়েছে, চলো আমাদের নিচে যেতে হবে, আমাদের হাঁটতে যেতে হবে। অ্যালোন্স মানে লেট আস গো, চলো যাওয়া যাক, ফ্রেঞ্চ শব্দ কিন্তু এটা। কারেজ ইজ নেসেসারি অ্যাজ আওয়ার অ্যাফেয়ার্স আর ক্রিটিক্যাল। মিস নেভিল বলছে আমরা কিন্তু বেশ একটা বড় সমস্যার মধ্যে রয়েছি, সেজন্য আমাদের সাহস রাখতে হবে এই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য। মিস হার্ডক্যাসল তখন কি বলছে দেখো, উইদিন কোট মানে এটা কোনো একটা বই থেকে নেওয়া হয়েছে, কোনো একটা জায়গা থেকে, সেটা কবিতা হতে পারে, সেটা স্টোরি হতে পারে, সেটা নভেল হতে পারে, সেটা ড্রামা হতে পারে। আমরা দেখবো এটা নেওয়া হয়েছে একটা ড্রামা থেকে, শেক্সপিয়ারের হ্যামলেট থেকে নেওয়া হয়েছে এটা। উড ইট ওয়ার বেড টাইম অ্যান্ড অল ওয়ার ওয়েল। যদি এটা বেড টাইম হতো, যদি সব কিছু সুন্দর হতো, শান্তিপূর্ণ হতো, কতই না ভালো হতো। যখনই দেখবে তোমরা কোটেশন আছে, তার মানে নিশ্চয়ই এটা কোনো একটা টেক্সট থেকে নেওয়া হয়েছে, ডাবল কোট আছে, তার মানে এটা কবিতা হতে পারে, এটা কোনো ড্রামা হতে পারে, এটা নভেল হতে পারে। আমরা দেখবো এটা শেক্সপিয়ারের হেনরি দ্য ফোর্থ থেকে নেওয়া হয়েছে, এটা তোমরা একটু নোট করে নাও। এই যে লাইনটা আমি তোমাদের, এই যে লাইনটা দেখতে পেলে লাস্টে রয়েছে, উড ইট ওয়ার বেড টাইম, এটা নোট করো, পরীক্ষায় আসতে পারে এটা, উড ইট ওয়ার বেড টাইম। আর লিখছি না আমি বাকিটা, এই যে কোটেশনটা প্রথম হচ্ছে এটা কে বলেছে স্পিকারটাকে, তাহলে এখানে সে স্টুপস টু কনকার এর স্পিকার হচ্ছে মিস হার্ডক্যাসল, ওকে। আর অ্যাকচুয়ালি এটা কোথা থেকে নেওয়া হয়েছে, এটা হেনরি দ্য ফোর্থের পার্ট 1 থেকে নেওয়া হয়েছে, মনে রাখবে। আর যদি আমরা অ্যাক্ট বলি তাহলে এটা অ্যাক্ট 5 সিন 1, ঠিক আছে। তাহলে আমি তোমাদের রেফারেন্সটা দিয়ে দিলাম, এটা নোট করে নাও। এই যে কোটেশনটা উড ইট ওয়ার বেড টাইম, এটা শেক্সপিয়ারের হেনরি দ্য ফোর্থ তার পার্ট 1-এর অ্যাক্ট 5 সিন 1 থেকে নেওয়া হয়েছে, যেটা মিস হার্ডক্যাসল বলছে যে যদি এটা বেড টাইম হতো, সব কিছু যদি সুন্দর হতো, তাহলে কতই না ভালো হতো। আচ্ছা, এবার যদি বলে যে হেনরি দ্য ফোর্থের মধ্যে এই যে উক্তিটা, এটা কে বলেছিল, তার স্পিকারটাকে, তাহলে মনে রাখবে এটা ফলস্টাফ। এটা ফলস্টাফ বলে একটা ক্যারেক্টার আছে হেনরি দ্য ফোর্থে, তার এটা উক্তি। অনেক সময় এরকমও প্রশ্ন করে দেয় যে অ্যাকচুয়াল হেনরি দ্য ফোর্থে এই উক্তিটা কার, তখন অ্যান্সার হবে ফলস্টাফ। আর সে স্টুপস টু কনকার এটা কে বলছে, মিস কেট হার্ডক্যাসল বলছে এটা, ঠিক আছে। ডিয়ার ফ্রেন্ডস, দিয়ে এক্সিউন্ট আছে ল্যাটিনের, অর্থাৎ সবাই এক্সিট করে গেল। এইখানেই আমাদের অ্যাক্ট 1-এর সিন 1 শেষ হয়ে গেল। টোটাল 8টা সিন আছে এই ড্রামাটাতে, তার মধ্যে একটা সিন আমরা কমপ্লিট করে ফেললাম। তো ডিয়ার ফ্রেন্ডস, আজকের ভিডিও এতটাই থাকবে। পরের যে ভিডিওটা আসছে আমাদের, সেখানে আমি চাইছি কোনো একটা কবিতা, অথবা যে কবিতাগুলো এখন আমাদের হয়নি, তোমরা বলছিলে যে তোমার ওডসগুলো, বিশেষ করে ওড টু এ নাইটিঙ্গেল আর ওড টু অটাম, এই দুটোর মধ্যে কোনো একটা আমি নিয়ে আসবো। অথবা আমি নেক্সট ভিডিওটা চাইছি যে আমাদের টেক্সট সিরিজটা তো হয়ে গেল 5টা ক্লাস আমাদের, আমরা বরঞ্চ একটু হয় গ্রামার সিরিজটা আর একটু এগিয়ে দিই, অথবা রেটরিক সিরিজের আর কিছু একটু এগিয়ে দিই আমরা রেটরিক সিরিজটা, ঠিক আছে। তো রেটরিকও আমি আনতে পারি,
ফিগারস অফ স্পিচ অথবা নাইটিঙ্গেল বা অটামো আনতে পারি। আগে দুটো ক্লাস আমরা করে নিই এরকম, তারপরে আবার আমরা ফিরে আসবো সিন 2-এতে। তো আজকে এতটাই থাকছে ডিয়ার ফ্রেন্ডস। তার আগে তোমাদের আরেকবার বলে দিই যে অবশ্যই তোমরা আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে তোমরা অ্যাড হয়ে যাবে। সেখানে আমি মক টেস্ট নেব, তোমাদের আগেও নিয়েছি দুটো, আবার যখন নেব তোমরা সেখানেই দিতে পারবে মক টেস্টগুলো। আর যদি কিছু আপডেট থাকে সেখান থেকে পেয়ে যাবে। এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে লিঙ্ক থাকবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে, অবশ্যই তোমরা জয়েন করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হচ্ছে পরের ভিডিওয়। কিপ স্মাইলিং অ্যান্ড স্টে ব্লেসড।